অ্যাপ্লিকেশন ছিল 73টা, তাই তো মিস্টার জাকির? হ্যাঁ স্যার, বাট আই থিঙ্ক ইয়োর চয়েস ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমারও তাই মনে হয়। দেখি ক্যান্ডিডেটের সিভিটা একটু দেখি। হ্যাঁ, এই নিন স্যার। ও স্কোরটা আবার বেড়েছে। হ্যাঁ, সেকেন্ডারিতে হাই সেকেন্ড ডিভিশন, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন, গ্র্যাজুয়েশনে 54%, কমে গেল। ইংরেজি ও বাংলা ফ্লুয়েন্টলি লিখতে এবং বলতে সক্ষম, ফাইন। কলকাতার স্কুলে পড়ানোর অভিজ্ঞতা, রাইট। আচ্ছা মিস্টার জাকির, ইয়েস স্যার। কলকাতা স্কুল ছেড়ে কেন সে এখানে চাকরি করতে আসতে চাইছে, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বাড়িতে ঝগড়াঝাটি করে আসেনি তো, হয়তো 1 মাস পরে বাড়ির লোকেরা এসে নিয়ে চলে গেল। না স্যার, হি ইজ এ ম্যাচিউরড গাই স্যার। কত দেখলাম। দেখি দেখি ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা দেখি। এই যে। ও, এ তো সবে 30 পেরিয়েছে, নেহাতি খোকা, বুঝলে। আমার যদ্দূর মনে পড়ে ইন দ্য ইয়ার 1995, এই তোমার বয়সী, অলমোস্ট তোমার বয়সী একজন লোককে তার স্ত্রী কান ধরে টেনে নিয়ে চলে গেল। একবারে কান ধরে স্যার? অফকোর্স কান ধরে, হ্যাঁ, হিড়হিড় করে টেনে নিয়ে গেল। ও নাকি বাড়িতে ঝগড়া করে এসছে। এই যে দেখছো না, চুলগুলো সব পাকিয়ে ফেললাম কলকাতার লোকেদের দেখে দেখে। বাট দিস ইজ আন আনম্যারিড গাই স্যার। এটাই জানি, এটাই ভরসা। গুড মর্নিং ইয়াং লেডি, কি ব্যাপার এত তাড়াতাড়ি? মর্নিং স্যার। মর্নিং। মার্কশিটগুলো তৈরি করতে হবে তো। ও, ভালো আছেন জাকির? ভেরি সিনসিয়ার গার্ল, কিন্তু ওর অবস্থাটা দেখুন, ভেরি আনফরচুনেট। না স্যার, তিস্তার ডিভোর্সটা হয়েও বেঁচে গেছে। আমি যা শুনেছি ওর বরটা তো একটা টোটাল স্কাউন্ডার। তা তো ঠিক, কিন্তু ওর বাচ্চাটার কথাটা ভেবে দেখো, ওর উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেল সেটা বলো। আমি খালি ভাবি ওই লোকটার কথা। হ্যাঁ, গভর্নিং কাউন্সিলকে পর্যন্ত ধরেছিল যাতে ওর চাকরিটা খাওয়া যায়, তাহলে ইকোনমিক্যালি একদম রুইন করে দেওয়া যেত। হ্যাঁ, মানুষ বড় স্বার্থপর হে, সেটা তুমি কি করবে? হ্যাঁ, তবে গভর্নিং বডি কিছু করতে পারতো না। যতক্ষণ এই প্রবোধ দত্ত এখানে আছে, ততক্ষণ কোনো ইনজাস্টিস সে এখানে হতে দেবে না। এই গত বছর বলো না, এই স্কুলটাকে ইংলিশ মিডিয়াম করবে বলে উঠে পড়ে লেগেছিল, কিন্তু আমি কিন্তু হতে দিইনি। আরে বাবা, হোক না হিল স্টেশন, তার সঙ্গে কি আছে? এখানে বেঙ্গলি লোকালিটি কম আছে নাকি? এবারে ওরা চেষ্টা চালাচ্ছে স্যার, তাই নাকি? হিল কাউন্সিলকে ধরেছে অ্যাফিলিয়েশনের জন্য ওই আইসিএএস এর সঙ্গে। হ্যাঁ, আর একবার অ্যাফিলিয়েশনটা হয়ে গেলে হ্যাঁ। আপনাকে ওদের কথাই মানতে হবে স্যার। এই হিল কাউন্সিল কি করবে সেটা আমার খুব ভালো জানা আছে, বুঝলে। সবসময় মনে রাখবে, যখন কোনো ঝড় আসে তার আড়ালে তার সলিউশন লুকিয়ে থাকে। কি ব্যাপার রাকেশ? স্যার, আমার গার্জেন কলের ইস্যুতে। ও, আপনি একটু ওয়েট করুন ভাই, আপনাকে পরে ডাকছি। তুমি বাইরে যাও। কিন্তু স্যার, বললাম তো তুমি বাইরে যাও, কোনো ভয় নেই, অপেক্ষা করো বাইরে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, স্যার, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। ও। আজ আমি একটু আর্লি বেরোবো স্যার। কেন? আমার দাদা যেখানে আসছে। ও শিওর। আচ্ছা আচ্ছা, যাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো? স্যার আমার বললাম তো তোমার কোনো ভয় নেই, আমাকে তুমি রাখতে বাধ্য করো না, যাও। আমি বলছি তো আপনাকে একটু পরে ডেকে নিচ্ছি। তিস্তা, Yes, sir. তুমি এক কাজ করো তো, কাইন্ডলি ওনাকে একটু স্টাফ রুমে নিয়ে গিয়ে বসাও। আমি ওনাকে মিনিট 5 বাদে ডেকে নিচ্ছি, কেমন? এই জাকিরের সঙ্গে একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা চলছিল আর কি। ওকে স্যার, শিওরলি। ওকে, আসুন, বসুন। ওরা কি বিষয়ে আলোচনা করছিলেন? হুম, ও, ওটা আমাদের একটা নতুন অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার। মানে আমাদের একজন হিস্ট্রির নতুন টিচার নেওয়া হবে, সেই ব্যাপারেই ওরা আলোচনা করছে। ও
ওই বয়স্ক ভদ্রলোকই তো বোধহয় প্রিন্সিপাল মিস্টার দত্ত, তাই না? হুম। তা আপনি রাকেশের কে হন? দাদা? কে? রাকেশের কে রাকেশ? ওই যে ক্লাস 8C রাকেশ নন্দী। ও মানে ওই যে ছেলেটির পেছন পেছন আমি এলাম, হুম। তা আমি তো ওকে চিনি না। কি মানে আপনি রাকেশের গার্জেন নন? না, তাহলে আপনি কে? আমার নাম সন্দীপ সেন। আমার আজকে এখানে জয়েন করার কথা। কিসের? কেন, ওই যে বললেন জানেন হিস্ট্রিতে, হোয়াট? আমি কালকে রাতের ট্রেনে এসেছি এখানে। না, ওরা বলছে কলকাতা থেকে চাকরি ছেড়ে আসছে মানে ইরেসপন্সিবল। আচ্ছা তুমি বলো, আমিও তো কলকাতা ব্যাংকের চাকরি ছেড়ে এখানে টি গার্ডেনে জয়েন করলাম, তখন আমার বয়স হয় বছর 20। তাহলে কি আমি ইরেসপন্সিবল হয়ে গেলাম? স্যার, কি হলো? স্যার মানে উনি স্যার, হ্যাঁ, ওনাকে একটু বাদে ডাকছি। স্যার উনি রাকেশের গার্জেন নন স্যার। নন? নো স্যার, তাহলে কে? উনি উনি সন্দীপ বাবু। সন্দীপ বাবু? কে সন্দীপ বাবু? মানে স্যার ওই যে আমাদের আজ যে হিস্ট্রিতে নতুন টিচার জয়েন করছেন, সন্দীপ সেন। ও, রাকেশ। রাকেশ, কি হলো রাকেশ? তুমি কেন বললে যে উনি তোমার গার্জিয়ান? কোথায় স্যার? আমি তো কিছু বলিনি, আপনিই তো ভেবে নিলেন। তাহলে কি বলতে তুমি এখানে এসেছিলে? আমি বলতে এসেছিলাম যে বলো। আমার বাবা আজ আসতে পারবেন না, বাগানে কাজ পড়ে গেছে। কালকে এসে আপনার বাবা আপনার সাথে দেখা করবেন। ঠিক আছে, যাও। আর শোনো, কালকের মধ্যে যদি তোমার বাবা আমার সঙ্গে দেখা না করেন তাহলে তোমাকে আমি টিসি ধরিয়ে দেবো। হ্যাঁ, যাও। আসুন আসুন, আপনি একেবারে ঠিক টাইমে এসে পড়েছেন। আমরা ভাবলাম কলকাতা থেকে আসছেন, এই উপরে আস্তে আস্তে বেলা হয়ে যাবে। তো আমাকে তো ঠিক এই 10টার সময় আসতে বলা হয়েছিল। হ্যাঁ, তা বলা হয়েছিল, কিন্তু কলকাতা থেকে আরে তাতে কি আছে স্যার, অন্তত এটা তো বোঝা গেল যে মিস্টার সেন পারফেক্টলি পাংচুয়াল। একদম। প্রিন্সিপালের মুখটা দেখতে একেবারে না চোখ কপালে ওঠার জোগাড়, বুঝলেন? তা তুই তখন কি করলি? কি আর করবো, কোনো রকমে হাসি চেপে নিয়ে ছেলেটাকে টিচার্স রুমে নিয়ে গিয়ে বসালাম। ভারী অদ্ভুত ছেলে জানো। আমায় কি বলে, কি বললো? আমায় বলছে, আচ্ছা আমি কি ওনাকে খুব বেশি রকমের আপসেট করে ফেললাম? হ্যাঁ? ভাবো তুমি। মানে বেশ নেদর আছে, তাই তো? না গো, আমার না বরং একটু খামখেয়ালি বলে মনে হলো, বুঝলেন? সে কি? আসবে এখনই, দেখো তখন। মানে ও এখানে আসবে কেন? অ্যাকচুয়ালি কি হয়েছে জানো, হ্যাঁ, ওর তো সেখানে জানাশোনা কেমন কেউ নেই আর কি। হ্যাঁ, তো আজকে বাধ্য হয়ে ওকে স্কুলের গেস্ট রুমে থাকতে হলো। তো আমাকে এদিকে বাড়ি ভাড়ার কথা বলছিল। আচ্ছা। তো এদিকে আমাদের এই যে পাশে মিসেস ছেত্রী, ওনার একতলা টেনেন্টটা উঠে গেছে। এই নাও জানো। হুম। তো একতলাটা ফাঁকাই রয়েছে। তো আমি আমার বাড়ির ডিরেকশন দিয়ে বললাম যে বিকেলে চলে আসুন, আমি নিয়ে যাব। তাছাড়া মিসেস ছেত্রী বেশ মাদারলি ফিগার, মনে হয় ভালোই থাকবে। তো ওই মিসেস ছেত্রী না কি বলছিস, ওর বাড়িটা কোথায়? এই তো চড়াই বেয়ে আর একটু নামলেই বাঁ হাতে। মানে ওই কাঠের বাড়িটা? দিব্যি বাড়ি। অমন একটা বাড়িতে যদি সারাটা জীবন কাটানো যেত রে। ঠিক, তবে ওটা নয় গো দাদা, তার পাশে যে মেচে রঙের ওই পাকা দোতলা বাড়িটা, ওটা। আচ্ছা আচ্ছা, মানে ওই যে বাড়িটার গেটে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল। হুম, ওনার নাতি, মেয়ের দিকের ছেলে, এখানে বেড়াতে এসেছে। কি সুন্দর যে দেখতে বাচ্চাটা, একেবারে মিষ্টি, এক মাথা কোঁকড়া চুল, গুবলু টাইপের, মানে একেবারে পুরোপুরি আমাদের পুপুলে। আমি সরি তিস্তা। কুকুল কেমন আছে দাদা? ভালো আছে, এই তো ক্লাস 2-এ উঠলো। ইনফ্যাক্ট গত সপ্তাহে যখন আমি পার্থদের বাড়িতে গেলাম তখন তো আমার কোল ছেড়ে নামতেই চায় না, আর তোর কথাও খুব জিজ্ঞাসা করছিল। আমাকে ওর মনে আছে? কি আশ্চর্য তিস্তা, পুপুলের তোকে মনে থাকবে না?
আরে ও তো আমাকে বারবার বললো আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। সত্যি বললো দাদা? হ্যাঁ, সত্যি বললো? হ্যাঁ, 100 বার, মানে বেশ কয়েকবার বললো। তারপর পার্থ রাজি হলো না, তাই তো? আচ্ছা তিস্তা, তুই তখন কুকুরকে ছাড়তে রাজি হলি কেন? এসব ক্ষেত্রে সবসময় মায়েরাই অ্যাডভান্টেজ পায়। তুমি তো জানো দাদা, তাও কেন মিছিমিছি জিজ্ঞেস করো বলো তো? অত সহজ তিস্তা, দেশে থানা পুলিশ নেই, তোকে এমনি একটা শাসালো আর তুই এমনি বিশ্বাস করে গেলি? আরে বাবা, কেউ পারে নাকি তার নিজের ছেলেকে স্লো পয়জন করে পাগল করে দিতে? অপুল তো পার্থরও ছেলে নাকি? তুমি জানো না দাদা, আমাকে জব্দ করার জন্য পার্থ সব কিছু করতে পারে। ছেলের যা কিছু হয়ে যাক না কেন, আমাকে তো একেবারে শেষ করে দেওয়া গেল। ওই আনন্দেই সারা জীবন কাটিয়ে দেবে। আমার একবার কি মনে হয় জানিস তিস্তা, ওই পার্থকে সাইকিয়াট্রিস্ট দেখানো। প্রস্তাবটা দিয়ে দেখতে পারো তো, দেখো না কি বলে। বাদ দাও, তুমি কেমন আছো বলো দাদা? কি হলো? ছিনু জবে মুখে তুলনাই আখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো আয় হয়ে গেল হারা, হয়ে গেল হারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। ভালো ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, তা বেশ। তো এবার কতদিনের ছুটি নিয়েছো? অল্প কয়েকদিন, কারণ মার্চে বেশ লম্বা ছুটি লাগবে। তাই? কোথায় যাচ্ছো এবার? হুমায়ুন, অনেকদিন তো লাগবে। কিন্তু তোমার সংগঠন কি? দেখো না দাদা, চুপ করে রইলে তুমি। সংগঠনটা আমি ছেড়ে দিয়েছি তিস্তা। কি? অনেকদিন তো রগড়ালাম, আর পোষালো না, আর পোষালো না। সূর্য ডুবছে প্রতিদিনকার মতো পাহাড়ের সেই অদ্ভুত এবং ক্লান্তিকর সূর্যাস্ত। আচ্ছা, মধুমিতাদি কেমন আছে বলো? জানি না, ভালোই আছে বোধহয়। কোথায় এখন? বাড়িতে? না, ওই সাউথ ইন্ডিয়ায় কি একটা কোস্টাল টেকিং এ গেছে। ও মা, তাই? তো তুমি গেলে না? আমাকে নিল না। সে কি গো, কেন? আরে বাবা বললো তোমাকে যেতে হবে না। আশ্চর্য। তোমার মনে আছে দাদা, তোমাদের বিয়ের পর যখন প্রথম তুমি মধুমিতাদিকে নিয়ে এলে বাড়িতে, ও মাকে বলেছিল আপনার ছেলের পুরোটা জুড়ে আপনি রয়েছেন, এবার সেখানে আমি ভাগ বসাতে এসেছি। আসলে কি জানিস তিস্তা, আমাদের বিয়েটা তো আর ঠিক বিয়ে ছিল না, বরং বলতে পারিস একটা সময়ের স্বপ্ন। তার আশা আকাঙ্ক্ষা, তার গড়ে ওঠা, তার সব কিছুকে পাল্টে দেবার অস্থির ইচ্ছে, এই সব কিছুর অনিবার্য ফলশ্রুতি। তখন আমরা একসঙ্গে বাঁচছি, নিঃশ্বাস নিচ্ছি, পালিয়ে বেড়াচ্ছি, আজ দমদম, কাল বরানগর, পশু বেহালা, আর গ্রামে লুকিয়ে মিটিং হচ্ছে, আর আমাদের সঙ্গে একসঙ্গে পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে কয়েক হাজার হৃৎপিণ্ড। তারপর অবশ্য প্রিয় বন্ধুদের মারা যাবার খবরও আসছে। কলকাতার বাতাসে
ঝাঝালো বারুদের গন্ধ। আর তখন মনে হয়েছিল, ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। আমাদের এই বিয়েটাই হয়তো আগামী দিনের সব কিছুর শুভ নির্যাস বহন করে নিয়ে আসবে। তারপর তুই তো জানিস যে আমি ধরা পড়লাম, আবার ছাড়াও পেলাম। কিন্তু কি জানিস তিস্তা, তারপর থেকে সব কিছু কিরকম পাল্টে গেল। তুই তো জানিস যে বরাবরই মধুমিতা কিরকম বিষণ্ণ, চাপা। কিন্তু সময়টাও যে ওর মতন এরকম চাপা, নিথর, বিষণ্ণ হয়ে যাবে, এটা যেন মধুমিতা কিছুতেই মেনে নিতে পারছিল না। আসলে সকলেই তো চায় যে সময় সময় অন্তত তার নেগেটিভিটিটা মুছিয়ে দিই। কি জানিস, আমি কিছুতেই বুঝতে পারি না যে মধুমিতা কেন এত মানসিক অবসাদে ভোগে। এটা কি ওর একটা বানানো বাতি? ধর আমি কোনো একটা কথা বললাম, ও চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, কেন বুঝতে পারি না। তারপর অবশ্য সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করলাম, ভালো ফলও পেলাম। এখন হয়তো আগের থেকে বেশি বেরোচ্ছে টেরোচ্ছে, কিন্তু আমি বোধহয় ওর থেকে অনেকটা দূরে সরে গেলাম বরাবরের মতো। দাদা, হ্যাঁ, তুমি তাহলে ভালো নেই দাদা, তাই না? নো, ভালো আছি, খুব ভালো আছি, আই অ্যাম অ্যাবসলিউটলি ওকে। কিন্তু তিস্তা, আমার বড় ভয় করে রে। ভয় করে? হ্যাঁ, ভয় করে। কেন দাদা? আমি বলতে পারবো না, আমার মাঝে মাঝে বড় ভয় করে। এই কিছুদিন আগে তুই যখন ওই আমাদের ওখান থেকে এলি, তখন তো দেখলি যে চৌধুরীদের গলির মুখে বাড়িগুলো ভেঙে দিয়ে সেখানে কিরকম মাল্টি স্টোরি বিল্ডিং উঠেছে। আর ওই যে রকটাতে বসে অফিস থেকে ফেরবার পরে আমি শোভনরা আড্ডা মারতাম, মানে থিয়েটার, পলিটিক্স, সাহিত্য, রাজনীতি এসব নিয়ে গেঁজাতাম, ওই রকটা ওরা ভেঙে ফেলেছে। আর সেখানে গ্লোসাইনাটা বড় বড় দোকান, লাল নীল আলো জ্বলছে। আর ওই দোকানগুলোর সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কতগুলো অদ্ভুত দর্শন ছেলে। মুখে কোনো উত্তাপ নেই, কোনো উত্তেজনা নেই। মাঝে মাঝে পান করাকে পিক ফেলছে, হো হো করে হেসে উঠছে, আর সেলুলার পরে কন্টিনিউয়াস যেন কাদের সঙ্গে কথা বলে যাচ্ছে। তিস্তা, আমার বড় ভয় করে রে, ভয় করে। মানে আমার মনে হয় যে ওরা বোধহয় আমাকে কার্টুনের মতন ট্রিট করবে, বা আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে, মানে যা হোক একটা কিছু করবে। আমি বুঝতে পারি না। আমি যখন ওদের সামনে দিয়ে পাস করি, আমার পেটের ভিতরে কিরকম বুলিয়ে ওঠে। আগে ভাবতাম যে এসব বোধহয় শর্ট অফ নাসিয়া থেকে হচ্ছে, কিন্তু না, আমি সত্যি ওদের বড় ভয় পাচ্ছি রে তিস্তা, বড্ড ভয়। তুই আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বোন? আমি কি জানি, আগে ভালো থাকা বলতে একরকম বুঝতাম, এখন হয়তো অন্যরকম বুঝি। কিরকম? তোমাকে আমি বোঝাতে পারবো না দাদা। মানে ধরো, এই সকালবেলা যখন আমি স্কুলের গেটে দাঁড়িয়ে থাকি, পাহাড়ি ঝর্ণার মতো এক ঝাঁক সুন্দর কুট্টি বাচ্চা দৌড়ে দৌড়ে আসে। ওদের ছোট ছোট চোখ খাদা নাক দিয়ে জল গড়াচ্ছে, পিঠের ব্যাগে লাফিয়ে উঠছে টিফিন কৌটোগুলো। ওরা হাসতে হাসতে একটা আরেকটার পিঠে লাফিয়ে পড়ছে। আর স্কুলের গেটে দাঁড়িয়ে আমারও হাসি পায়। কিন্তু তারপরে হঠাৎ খেয়াল হয় আমার চোখটা জলে ধরে আসছে। কি অসম্ভব কষ্ট হয় তখন দাদা ওই আনন্দটুকু নিতে আমার।
পারবে না দাদা, ভীষণ কষ্ট হয়। আমি বোধহয় কিছুটা হলেও বুঝতে পারছি তিস্তা। তারপর ধরো এই কিছুদিন আগেও যখন এখানে বরফ পড়ছিল, আমি রোজ এই জানলাটা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম। চারধারে ফটফটে জ্যোৎস্না, দূরে আলপাইন গাছগুলোর মাথা অল্প অল্প দুলছে, আর মিহি সুতোর মতো পাহাড়ের কুচি পড়ছে একটার পর একটা, একটার পর একটা। তখন যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যেত দাদা, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারতাম এই খারাপ লাগাটুকু আসলে আমার ভালোই লাগছে। আমার চোখ কেটে জল আসতো, কিন্তু আমার বুঝতে একটু অসুবিধা হতো না যে এই জলটুকু ফেলতে আসলে আমার ভালোই লাগছে দাদা। হ্যাঁ দাদা, আমি আজকাল সত্যি বুঝি না আমি ভালো আছি কিনা, ভালো থাকি কিনা। আর চাঁদ ডুবে গেলে পর অদ্ভুত আধারে তখন কেমন লাগতো? এ কি আপনি, কি আশ্চর্য, সারা দেননি কেন আপনি? আপনি কি লেখেন? বাজে কথা রাখুন, আপনি সারা দেননি কেন এতক্ষণ? না না, আমি আপনার শেষ কথাগুলো শুনে ফেলেছি বলে যদি আপনার খারাপ লেগে থাকে তাতে আমি দুঃখিত। আর কখনো এরকম হবে না, কিন্তু প্লিজ আপনি আপনি আমাকে বলুন না, আপনি কি লেখেন? একদমই না। এনিওয়ে, পরিচয় করিয়ে দিই, ইনি আমার দাদা দীপঙ্কর। নমস্কার। না তাহলে নিশ্চয়ই খুব ভাবেন। এবার অন্তত বলবেন না এটাও মিথ্যে, হতেই হবে। কি সুন্দর করে বলছিলেন কথাগুলো, কেমন করে বলতে পারলেন? আমি তো কোনোদিনও পারবো না। আমি খালি আপনি খালি অন্যের কথা নিজের মতো করে একটা মানে বানিয়ে নিতে পারি, কিন্তু কি খারাপ হয় সেই বানানোটা, একেবারে বুদবুদের মতো ফেটে যায়, লিজবিজ করতে করতে ফেটে যায়। আমি আদতে একটা বাজে মেকানিক। যে জন্ম আমাদের ঝাঁঝালো কেশুত পাতা মদ, তা কি অনর্থ হতে আছে? ঘাসের 52 পথে পোকাদের হাঁটি হাঁটি গ্রাম, কেউটের এলে বেলে বিষ পড়ে থাকে। যে ছেলেটি শান্ত আর যে মেয়েটি আছাড়ি পিছাড়ি, উহাদের দেখা হোক শালিক ঠাকুর। স্যার বলছিলেন ক্লাস 5 এর খাতাগুলো আপনার সাবমিটেড আছে। হ্যাঁ, আমার আর কয়েকটা খাতা বাকি আছে, আমি জাস্ট পরশুর মধ্যে দিয়ে দেবো। চললেন নাকি? হ্যাঁ, ওই তো প্রশ্ন চললো। স্কুলের পরে আপনাদের মতো বসে আড্ডা মারবো, সে সৌভাগ্য কি আর আমাদের আছে ম্যাডাম? আচ্ছা চলি। ও মিস দেবনাথ, ইয়েস। কাল বিকেলে কি আপনি আর মিস্টার সেন সিনেমা দেখতে গেছিলেন? কাল বিকেলে? হুম? কই না তো, কেন? ও না, ওই দিকটা গেছিলাম, কিরকম মনে হলো যেন আপনাদের দেখলাম আজকে। ও তাই? তো ডাকলেন না কেন? হ্যাঁ, তারা ছিল একটু। আচ্ছা বেশ, একদিন বাড়িতে আসুন না, সবাই মিলে হইচই করা যাবে। হ্যাঁ যাবো। আসলে এই ছেলেটা ক্লাস 6 এ উঠলো তো, গিয়ে এখন পড়াতে বসাতে হবে। আচ্ছা। চলো মিস মিত্র, বেস্ট অফ লাক মিস দেবনাথ। বুঝলি, হুম। শেষের শুভেচ্ছাটা কেন জানিয়ে গেল? না তো, কেন? সন্দীপ আজকাল স্কুল ছুটির পরেও বেশ কিছুক্ষণ পড়ায়। ও, সে প্রথম প্রথম আমিও পড়াতাম, একটু সিনসিয়ারিটি দেখাতে হবে না? না রে,
ছেলেটাকে গত 6 মাস ধরে দেখছি তো, ও সত্যিই সিনসিয়ার, কিন্তু প্রশ্ন হচ্ছে তুইও ততখানি কিনা। মানে আমাকে অন্তত লুকোস না তিস্তা। ভুলে যাস না আমাদের প্রিন্সিপাল নেহাতি মাটির মানুষ, আর কলিগরাও জেনুইনলি ভদ্রলোক, তাই কেউ কিছু বলছে না। কিন্তু এলাকাটা ছোট আর সবাই তোদের দেখছে। দেখছে মানে? মানে দেখছে কখনো তোরা একসঙ্গে হাঁটতে হাঁটতে আইসক্রিম খাচ্ছিস, কখনো বা খাদে নেমে বার্ড ওয়াচ করছিস, কখনো প্রজাপতির পেছনে ছুটছিস, আবার কখনো হাঁটতে হাঁটতে জঙ্গলে ঢুকে যাচ্ছিস। তোর কি ধারণা কারোর চোখে পড়ছে না? করছে তো। ঠিক, কারোর কথায় পাত্তা দিবি না, তোর নিজের যেটা ভালো মনে হয় সেটাই করবি। কিন্তু আমি জানতে চাইছি তুই কি ভাবছিস। সন্দীপেরটা তো বোঝাই যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? সন্দীপের মুখ চোখ দেখলে যে কেউ, মানে তাকে অবশ্যই একটু বুদ্ধিমান হতে হবে, বুঝে ফেলবে ওর মনের ভেতরে কি হচ্ছে। কিন্তু তুই কি ভাবছিস? আমি? আচ্ছা বনানি, তোকে যদি আমি সত্যি করে বলি তুই বিশ্বাস করবি? কেন করব না, বলেই দেখ। আমি জাস্ট কিচ্ছু ভাবছি না, বুঝলি? তবে জানিস, আমার ওর সাথে কথা বলতে খুব ভালো লাগছে, মানে নিখাত ভালো লাগা। তুই তো জানিস বনানি, ছোটবেলায় আর একটা মিসআপ হয়েছিল। হ্যাঁ, ছোটবেলায় মা মারা যান, বাবাও আবার বিয়ে করেছিল। এক্স্যাক্টলি। জানি না ঠিক সেই কারণেই কিনা ও না এসেনশিয়ালি ইন্ট্রোভার্ট, বুঝলি? যদিও আমার সাথে কিন্তু অনেক কথাই বলে। আর তোর সেগুলো শুনতে ভালো লাগে? খুব একটা লাগে না, তবে ও যেভাবে মুখ চুপ করে কথাগুলো বলে না, আমার মনে হয় আমি যদি না শুনি এক্ষুনি একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে যাবে, বুঝলি? আসলে কি জানিস বনানি, ওর কথা কোনোদিন কেউ মন দিয়ে শোনেইনি, আর আমার মনে হয় না সেটা ওর পক্ষে খুব একটা ভালো হয়েছিল বলে, বুঝলি? তোকে প্রপোজ করেনি? হোয়াট প্রপোজ? আরে প্রপোজ শব্দটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? আমি বলতে চাইছি তোকে চিঠি টিঠি লেখেনি কোনো? কি রে, উত্তর দিচ্ছিস না যে? লেখেনি? না, তা মানে একটা চিঠি লিখেছি। কি বলছে? কি রে, চুপ করে আছিস কেন? ও এই তুই ভাবছিস না তো আমি গায়ে পড়ে অহেতুক কৌতূহল দেখাচ্ছি? মানে বনানি প্লিজ দুধ, এসব কিচ্ছু না। আমি মানে কি চিঠিটার কথা ভাবছিলাম। জানিস কিসব লিখেছে, তার মাথা মুন্ডু না আমার মাথায় কিচ্ছু ঢোকে নেই। মানে ওই কবিতার কোটেশন দিয়ে কলকাতার আধুনিক কবিতা লেখা হবে, বুঝলি? ওসব আমার মাথায় কখনো ঢোকে বল তুই? আবার হাসছিস তুই? সিরিয়াসলি বনানি, আমি কিচ্ছু বুঝিনি। তবে এতবার পড়েছি চিঠিটা, প্রায় মুখস্থ হয়ে গেছে। তোকে বললে তুই বুঝতে পারবি। হ্যাঁ দাঁড়া, একটু মনে করে বলি। হ্যাঁ, কি ছিল? ইয়েস, তোমাকে দেখে সন্দীপের চরে নিভৃত বাঁধ পড়ে অনিয়ে। এই ঘাতকের দল মধ্যরাতে আবার কবে ফিরে যাবে? শুধু চোখের উপকূল জুড়ে প্রবাহিত হবে তিস্তা নদীর পাথুরে গর্জন ধ্বনি। কি রে, কিছু বুঝলি? একদম না, শুধু বুঝলাম ও তোর পেল্লায় প্রেমে পড়েছে, আর সেটুকুই যথেষ্ট। কিন্তু তুই কি ভাবছিস বলতো, আমি সেটাই জানতে চাইছি। এমনিতে তো তুই যথেষ্টই ম্যাচিওর, শুধু মাঝে মাঝে ইমোশনটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, এই যা। কিন্তু কি ভাবছিস বলতো? আমি কিছুই ভাবছি না রে, আমি সব ব্যাপারটা ওকে জানিয়ে দিয়েছি, বুঝেছিস? মানে পার্থ আর কুকুলের ব্যাপারে। শুনে লেগে গেছে পার্থর কথা? না রে, কিন্তু একটা ব্যাপার আমাকে ভীষণ ভাবাচ্ছে, জানিস কি? মানে ধর কখনো এসব পুপুলের অনেক গল্প করবে, হ্যাঁ, বলবে আমাদেরকে পুজোয় এক রঙের জামা প্যান্ট কিনে দিতে হবে, আবার পরের দিন যদি আমি পুপুলের জন্য কিছু কিনি অমনি হিংসে করতে শুরু করে দেয়। এ তো ছেলে মানুষ, ও কেটে যাবে। না রে বনানি, ওই সময় আমি ওকে দেখেছি যথেষ্ট সিরিয়াস থাকে, জানিস? মানে কখন যে কি বলছে
আমি ওর কোনো কথার থই খুঁজে পাই না। কখনো দেখবি পুপুলের গল্প বেশি করলে রেগে মেগে 2-4 দিন আমার সাথে কথাই বললো না, আবার পরের দিন এসে বলবে না আজ সারাদিন শুধু পুপুলেরই গল্প হবে। ফলে ও পজেসিভ নাকি না আমি জাস্ট কিছু বুঝতেই পারি। পিকিউলিয়ার। সিরিয়াস। আর পার্থর কথা শুনলে কিচ্ছু বলে না? না, পার্থর কথা শুনে আর কি বলবে, ও তো জানে আমি পার্থর ব্যাপারে একেবারেই উদাসীন। আর যদি কিছু অনুভূতি থেকেও থাকে সেটা একেবারেই ঘৃণা। আরে না বল না, আমি কি করব? কি আবার করবি? সেই গাছাড়া কথা বলছিস তো? এই তুই তো জানিস ও যদি পুপুলকে অপছন্দ করে সেটা আমার পক্ষে অ্যাবসলিউটলি ইনটলারেবল হবে। উফ, why are you so serious? আরে বাবা, প্রেম ব্যাপারটাই তো এরকম, এই ছুতো পেলেই ঈর্ষা খুঁজবে। তুই দেখতিস আজকে যদি পুপুল না থাকতো, সন্দীপ তাহলে ওই পার্থকে নিয়েই চালাতো। আর ওর তো একটা মাদার অবসেশন আছেই, ওর সঙ্গে দুটো কথা বললেই বোঝা যায়। সেটা ঠিক, কিন্তু আমি এখন কি করব? একটা কাজ কর, কি বল? তোর সব প্রবলেম সলভ হয়ে যাবে। হুম, তুই সন্দীপের সঙ্গে পুপুলের দেখা করিয়ে দে। পুপুল যা মিষ্টি, ওকে দেখলেই জড়িয়ে ধরবে। হ্যাঁ ও তাও বলে বলে আমরা আর পুপুল একসাথে থাকবো। তবে আবার পরের দিন এসে কি বলে জানিস? আমরা আলাদা থাকবো, পুপুল বাদ। কিছু পাগলও জোটে বটে আমাদের স্কুলে। Seriously বলেছে। তার মানে একসঙ্গে থাকা নিয়ে কিছু কথা অন্তত হয়েছে। আরে দূর দূর, সব ভাষা ভাষা। আমি তো কিছুই বলি না, ও নিজে নিজে এসে একা একা বকবক করে যায়। আমার মতামতটুকু নেওয়ার প্রয়োজনই মনে করে না। ছাড়, বাদ দিয়ে সব। আচ্ছা বনানি, তুই তাহলে আর বিয়ে করবি না, না রে? না না, পৃথিবীর শ্রেষ্ঠ পাগল পুরুষ এসে বললেও আমি বাবা একাই থাকবো। ওরে বাবা, কেন? কেন কি আমার একা থাকতে ভালো লাগে তাই? আর বিয়ে করলেও তোমাকে শুনতে হবে ইউ আর আ ডার্টি হোর, আর না করলেও তাই। তো সেক্ষেত্রে আমি একা থেকেই শুনবো। আই নো দ্য সোসাইটি। ফেমিনিস্ট হয়ে যাচ্ছিস নাকি তুই? যদি নিজে রোজগার করে সুস্থভাবে একা বাঁচতে থাকার নাম ফেমিনিজম হয়, আমি তাহলে ফেমিনিস্ট। শোন, আমি অত তত্ত্ব কথা বুঝিও না, আর বুঝতেও চাই না। বেশ, কিন্তু যদি সত্যি তুই কাউকে সেরকম পাস যার সাথে যার সঙ্গে কি? যার সঙ্গে ঘুরতে ভালো লাগে, যার সঙ্গে কথা বলতে ভালো লাগে, যার সান্নিধ্য ভালো লাগে। কিন্তু জানিস তো তিস্তা, এই একসঙ্গে থাকা, ঘোরা, ওঠা, বসা সব কেমন জানি ম্যাজিকের মতো বলতে সাডেন চেঞ্জ। হ্যাঁ, আমিও হয়তো বদলাই, আর সেই বদলটুকু আমার ভালো লাগে না। আমি কাউকে দোষ দিতেও চাই না আর নিতেও চাই না। তুই আমাকে সিনিক ভাবতেই পারিস, কিন্তু সেটুকু অধিকার তো আমার আছে নাকি? বুঝলে সন্দীপ, এই যে তুমি ক্লাসের পরেও অতিরিক্ত সময়টুকু দিচ্ছ না, তুমি ভেবো না এই সময়টা তোমার বৃথা যাচ্ছে। পৃথিবীতে একটা ডিভাইন জাস্টিস বলে কিছু আছে জানো? তুমি যদি কারো ভালো করো, অবশ্যই তার ফল তুমি ভালোই পাবে, অবশ্যই পাবে। আর যদি উল্টোটা করি স্যার, হ্যাঁ, মানে যদি খারাপ করি? খারাপ করলে খারাপ ফল হবে। আরে এই কথাটাই তো কালকে তোমাকে আমার বাড়িতে বোঝাবার চেষ্টা করছিলাম। ও ভালো কথা, আজ পারলে সন্ধ্যাবেলা এসো, একটা ভালো বই পেয়েছি বুঝলে, ওইটা নিয়ে আলোচনা করা যাবে। চেষ্টা করবো স্যার। আরে ইয়ং লেডিরা, তোমরা এখনো যাওনি? জুনিয়র স্টাফের জন্য অপেক্ষা করছো? আচ্ছা দেখো দেখি, এই সন্দীপ স্কুলের জন্য কি পরিশ্রমী না করছে, একেবারে চোখ মুখ বসে গেছে। না না সন্দীপ, তুমি শরীরের একদম যত্ন নিচ্ছ না। তুমি যখন জয়েন করেছিলে তোমার শরীর এতটা খারাপ ছিল না। না স্যার, নিচ্ছি তো। না না, ঠিকঠাক নিচ্ছ না। তোমার ইমিডিয়েটলি একটা বিয়ে করা দরকার, কি বলো তোমরা? এক কাজ করো, এই সামনের ছুটিতে বাবাকে বলে একটা টুকটুকে বউ নিয়ে চলে এসো, কেমন? আপনি বোধহয় ভুলে গেছেন স্যার, আমার বাবার সাথে আমার কোনো যোগাযোগ নেই। ও সরি সরি, আমি চলি বুঝলে।
আমার ড্রাইভারটা আবার নতুন, এতক্ষণ বসে থেকে হয়তো মেজাজ হারিয়ে ফেলেছে। এই, পারলে সন্দীপ এসো সন্ধেবেলা। স্যার, বলছি যে আমার আপনার বাড়ির ওদিকে মার্কেটে কিছু কেনাকাটি ছিল, একটা লিফট দেবেন? গ্ল্যাডলি, চলে এসো। তিস্তা, চলি। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। এসো এসো। চলি রে তিস্তা, হ্যাঁ, দেখা হবে। ওকে। চললাম সন্দীপ, স্যারের সাজেশনটা মনে রাখবেন। স্যার কিন্তু তোমাকে খুব স্নেহ করে। কি হলো, শরীর খারাপ নাকি সন্দীপ? আপনি আমার চিঠির উত্তর দিচ্ছেন না কেন? সন্দীপ প্লিজ। কি কি হচ্ছে কি সন্দীপ? বাইরে দারোয়ানটা রয়েছে না? তিস্তাদি, আমি আজ পর্যন্ত আপনার ওই পোড়ে আঙুলটা অব্দি কখনো ছুঁইনি, এখনো ছোঁবো না। তো আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি যদি কালকের মধ্যে আমার চিঠির উত্তর না দেন, তাহলে আমি এই স্টাফ রুমে সকলের সামনে আপনাকে চুমু খাবো। সন্দীপ প্লিজ। আপনি কেন আমার কষ্টটা বুঝছেন না? আপনি তো বলেছিলেন আমার সমস্ত না পারাগুলো আপনি শেয়ার করবেন, তাহলে কেন কেন এরকম করছেন? সন্দীপ, তুমি কিন্তু একটু আগেই বলেছো আমার পরে আঙ্গুলটা পর্যন্ত ছোঁবে না। সরি, আসলে আমি কখন কি করছি কি বলছি আমার কিছু মাথা ঠিক নেই, সব কেমন ঘুরিয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকটা ভালোবাসাই তো বিচ্ছেদের মতোই যন্ত্রণাদায়ক। আমি বুঝি তবু ভালো না বেশি থাকতে পারি না। যাই বলুন, ইনফ্যাচুয়েশন, অবসেশন, but I really love you, Tistari. I really love you. এইরকম ভাবে বলো না সন্দীপ প্লিজ। না, আমাকে বলতেই হবে, আমাকে বলতে হবে। ইটস মাই গ্র্যাটিটিউড টু ইউ। আপনি জানেন না তিস্তাদি, আমার মধ্যে কি পরিমাণ ভায়োলেন্স ছিল। আপনি ওগুলো একটু একটু করে খুন করছেন। আপনার ঔজ্জ্বল্য দিয়ে, পবিত্রতা দিয়ে, ভালোত্ব দিয়ে খুন করছেন। আমি আর যাই হই, আর কোনোদিনও হিংস্র অন্তত হতে পারবো না। কিন্তু আপনি যদি আমাকে আপনার জীবন থেকে ধাক্কা মেরে ফেলে দেন, তাহলে আমি আবার আগের মতো নিষ্ঠুর হয়ে যাব। প্লিজ তিস্তাদি, আমাকে আপনার সঙ্গে থেকে ভালো হতে দিন। আপনি ছাড়া আমি পারবো না তিস্তাদি, প্লিজ প্লিজ তিস্তাদি, প্লিজ। জানো তো, বুকুলো না ঠিক এভাবেই একবার আপনি কেন আমার কথাটা বুঝছেন না? সরি তিস্তাদি, সরি, আমাকে ক্ষমা করে দিন। আর হবে না, প্লিজ প্লিজ। তুমি যা ভালো হতে চাও। সত্যি আমি অন্তর থেকে ভালো হতে চাই, বিশ্বাস করুন। কিন্তু কেউ আমাকে বোঝে না, কেউ বুঝতে পারে না, কেউ না। কে বলে পারে না সন্দীপ? নিশ্চয়ই বোঝে। না, পারে না। চিত্রা বোঝেনি, আপনিও বুঝছেন না। তাহলে তুমি চিত্রাকে এখনো ভুলতে পারোনি, তাই তো? চিত্রাকে নয়, চিত্রার অপমানটাকে ভুলতে পারিনি। আচ্ছা আপনি বলুন তিস্তাদি, ছেড়েই যদি যাবে তাহলে বললো কেন? থাকবো, তোর সঙ্গে সারা জীবন থাকবো, তোকে বুঝবো, তোর অভিমানগুলো বুঝবো, তোর না পারাগুলো বুঝবো। আমি জানতাম ও থাকবে না, আমি ওকে বলেও ছিলাম সে কথা, থাকবি না, আমি জানি তুই থাকবি না। কিন্তু
ও আমার গলা জড়িয়ে ধরে বলতো, এই দেখ আমি তোর পাশে আছি, তোকে ছেড়ে কোথাও যাব না। সেই গেল, যাওয়ার সময় চিঠি লিখে বলে গেল আমার সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করিস না। সালা বড় লোকের মেয়ে না, বুঝে গেল কত ধানে কত চাল হয়। ও কি কথা সন্দীপ, তোমার মুখে আমি চিত্রার যতটুকু গল্প শুনেছি আমার কিন্তু ওকে একবারও ওরকম মেয়ে বলে মনে হয়নি। আরে জানা আছে, জানা আছে। ওই অনুভূতি অর্জনের সময়, পায়ের তলা চাটানোর সময় ও সমস্ত একটু আধটু সহানুভূতি সম্পন্ন, কম্প্যাশনেট, সকলকেই হতে। নইলে নইলে কেউ মুখের ওপর বলে যেতে পারে তুই একটা মেন্টাল পেশেন্ট, মেন্টালি বয়স সন্ধিতে আটকে রয়েছিস। আপনি কথাটার মানে বুঝতে পারছেন তিস্তাদি? মানে ঘনিষ্ঠ মুহূর্তেও আমার আচরণ নাকি শিশুদের মতো, একটা গ্রোন আপ ম্যাচিওর্ড মানুষের মতো নয়। চাবুক, ওর সঙ্গে সমস্ত অভিজ্ঞতাটা একটা চাবুকের দাগ বলে মনে হয়। সন্দীপ, ও তোমাকে ছেলে মানুষ বলতে চেয়েছিল, তাই না? অপমান করছেন হ্যাঁ, আপনি, আমাকে অপমান করছেন। আমি কোথায় অপমান করলাম তোমাকে? ওই ওই ছেলে মানুষ শব্দটা প্লিজ আমাকে বলবেন না। নিজেকে কেমন একটা হাফ হার্টেড ব্লাডি হ্যান্ডিক্যাপ বলে মনে হয়। সালা দামড়া পোকা। সন্দীপ, আর একটাও যদি তুমি বাজে কথা বলো আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আর এক মিনিটও থাকবো না 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 Please, না 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 না, ছাড়ো। সরি। কি ভাবো, কি বলো তো, কি ভাবো? এত খারাপ করে কথা কেন বলো? কি মনে হয় এতে তোমাদের এক্সপ্রেশনের সুবিধা হবে? না, না। কিন্তু অন্যের রিয়াকশন একবারও ভাববে না। এত স্বার্থপর কেন সন্দীপ? সরি তিস্তাদি, সরি 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 সরি, প্লিজ প্লিজ, আমার ভুল হয়ে গেছে তিস্তাদি। আমি কথা দিচ্ছি, প্রমিস করছি আমি আজ থেকে আর একটাও খারাপ কথা কখনো বলবো, প্রমিস করছি। আমি কারোর সাথে খারাপ ব্যবহার অবধি করবো না, বিশ্বাস করুন। এবার খুশি তো? এবার খুশি তো? হ্যাঁ, কিন্তু তিস্তাদি, আপনি আমাকে কথা দিন, আমার চিঠির উত্তর আপনি দেবেন তো তিস্তাদি, কথা দিন। আমার মায়ের মতন, চিত্রার মতন করবেন না তো তিস্তাদি? আমাকে ফেলে হারিয়ে যাবেন না তো তিস্তাদি? কথা দিন না, কথা বলছেন না কেন? বলুন না কথা রাখবেন, বলুন না তিস্তাদি, বলুন না কথা রাখবেন। রাখবো সন্দীপ, কথা রাখবো। মা এসে দাঁড়ায় জানালায়, নিচে স্রোত, নদী, তার থেকে উঠে আসছে এক একটা আগুন জ্বলা সাপ। আমি সেই স্রোত থেকে তুলে আনবো আমার শিকল ভাঙা বাঁশি। সন্দীপ, তুমি আমাকে উত্তর দিতে বলেছো, কিন্তু আমি সত্যিই জানি না আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলতে পারবো কিনা। তুমি হয়তো ভাববে আমি এড়িয়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি জানি না আমি তোমার এতখানি আবেগ, এতখানি নির্ভরতার যোগ্য আশ্রয় কিনা। হ্যাঁ, তোমার সাথে আমার থাকতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, মনে হয় পাহাড়ের মতো সমস্ত বরফ গলে গিয়ে তোমার হাসির মতো হয়ে যায়। কিন্তু তারপরেই আমার কত ভয় করে সন্দীপ। তুমি তো জানো
পার্থ আমাকে বলেছিল এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে, এক্ষুনি। আমি সেই রাতের বেলাতেই বেরিয়ে এসেছি। ওনাকে পুরো বাড়ির সমস্ত তালার সেট নতুন করে করিয়েছে, যাতে ডুপ্লিকেট চাবি ইউজ করে আমি ভেতরে না ঢুকতে পারি। সেই সব কথা মনে পড়ে যায়, আর ভাবি আবার আবার সেই অচেনা সব গন্ধের সঙ্গে থাকা, আবার সেই অচেনা স্পর্শগুলোকে একটু একটু করে চেনা। আমার সত্যি খুব ভয় করে সন্দীপ। আমি যখন ঘুমিয়ে থাকব তখন তুমি তোমার দু হাত বাড়িয়ে আমার ভয়গুলো মুছিয়ে দেবে তো সন্দীপ? বলো, দেবে তো? শীতকাল কবে আসবে? আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে। আমি চুপ করে বসে থাকি। অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারা রাত বাজি পোড়ায়, হই হল্লা। তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিভে যায় একসঙ্গে। উৎসবের দিন হাওয়ার মতো অন্যদিকে ছুটে যায়। বাঁশির শব্দ আর কানে আসে না। তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার। মনে হয় জলের ভেতরে শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ। আমার ভালো লাগে না। আমি মানুষের মতো না, আলো না, স্বপ্ন না। আমার ভালো লাগে না। পায়ের পাটা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ। ঘোড়ার খুরের শব্দ শুনলেই বুক কাঁপে, বড় নিঃশ্বাস ফেলি। ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন। আমার ভালো লাগে না। শীতকাল কবে আসবে? আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। তোমার মনে পড়ে সন্দীপ, তুমি আমাকে কথা দিয়েছিলে একদম ভোরে লেকের ধারে সূর্যোদয় দেখাবে। দেখাবে তো সন্দীপ? গোটা লেক জুড়ে কাঁচা হলুদের মতো আলো ছড়িয়ে পড়বে, আর সেই আলোয় আমাদের মুখগুলো ঝকঝক করে উঠবে। টুপি পুলোভার দস্তানা ভেদ করে কানের মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস ঢুকবে। কিন্তু তবুও তুমি বলবে, হে কি, তোমার চোখের পাতা নেচে উঠছে না কেন এখনো? তোমার হাসি কেন তীর তীর করছে না টোপাতের মতো? রোজ রাতে ফিরে এসে তুমি আমায় কবিতা বোঝাবে তো সন্দীপ? বলো, বোঝাবে তো? আজ 3 দিন 3 রাত্রি হয়ে গেল আমি তোমার কথা ভাবছি। আর স্তরে স্তরে হাঁটু ও তোমার বুক অবধি উঠে আসছে জল। যমুনার স্ফীত ও ক্ষিপ্ত জলে ভেসে যাচ্ছে মাজনুকা টিলা। আমি তার শেষ প্রহরা, শেষ শান্তি। আমি তোমার কথা ভাবছি, তুমি বিষম খাচ্ছ। তোমার কথা ভাবছি, তুমি জিভ কামড়ে ফেলছো। আমি তোমার কথা ভাবছি। আমি শেষ মানুষ, যার বুক থেকে গলা থেকে চিবুকে উঁকি দিচ্ছে জল। আমি তোমার কথা ভাবছি।
আমার কান ছুটছে, লতি ছুটছে জল। আমি তোমার কথা ভাবছি। শেষ রাতে খাঁ খাঁ করছে মজনু কাটিলা। সন্দীপ, তুমি আমায় কালও এরকম করে ভালোবাসবে তো? বা 1 বছর বাদে, অথবা একদম বুড়ো বয়সে, যখন আমার সমস্ত চুল পেকে যাবে, মুখের চামড়া ক্রমশ কুঁচকে আসবে, হাতের শিরাগুলো অসম্ভব স্পষ্ট হয়ে উঠবে, তখনও তুমি আমার এই অর্থহীন প্রলাপগুলো শুনবে তো? ঠিক বলো না, শুনবে তো? কি শুনবে তিস্তাদি? বলো। তিস্তা। তিস্তা। বলো। তিস্তা নদী। তিস্তা নদী। সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই। তাকিয়েছি দূর থেকে, এতদিন তোমার করে তোমাকে ভাবিনি। এতদিন সাহস ছিল না কোন ঝর্ণা জলে লুণ্ঠিত হওয়ার। জানি পুরুষের কাছে দস্যুতাই আশা করেছ, তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে। জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রেখেছে চুলে। যদি বলি আমি সেই মালার কঙ্কাল গ্রন্থি ছিন্ন করবার অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সেই পুরুষ, দেখো আমারই জন্য এত কাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার। 9টা বেজে গেছে, বাবু এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। দেখো, বলছি শুধু কবিতা পড়তেই শিখেছো না? আর কোনো কমবেন নয়। দেখো, সব কিছু এখানে ফেলিয়ে ছড়িয়ে রেখেছে, শুধু পড়ে বলেই সব কাজ আমাকে করতে হবে। আর লিখলে না জানি কি হতো। বলছি, কলকাতার কবি সাহিত্যিকদের বউরা সব কাজ কি শুধু নিজের হাতেই করে? হ্যাঁ, আর ওরা বুঝি শুধু লেখে? ও সকাল হয়ে গেছে, সকাল হলে বাবুর আবার গরম চা টুকু ঠিক চাই। আচ্ছা, কবি সাহিত্যিকেরা কি কখনো বাজারও করে না? ভাবতেই কেমন লাগছে। সারা রাত লেখা নিয়ে ধস্তাধস্তি করার পর সকালে বাজারে গিয়ে বলবে, এই যে ভাই, কাঁটা কত করে, বেগুন কত করে যাচ্ছে? হতেও পারে। বলছিলাম, শেষ কত সালে বাজার করেছো, কিছু মনে আছে? পলাশির যুদ্ধের পর কি? আমি আর মির্জাফর গেছিলাম রেওয়াজি খাসি কিনতে। বড়ায় ঘন্টি বাঁধা খাসি। দিলে তো রোববারে সকালে ঘুমটাকে চটকে কি সুন্দর তোমার স্বপ্ন দেখছিলাম। তাই না তাই? আরে তাই না তাই মানে? আচ্ছা তুমি বিশ্বাস করো না কেন বলতো? হ্যাঁ, আইয়া দেখো, আমি প্যান্ট ছুঁয়ে বলছি, ডিপি করে বলছি। পৃথিবীতে খুব কম সময়ের মধ্যে দিয়ে আমি যাই যখন আমি তোমার কথা ভাবি না, এমনকি স্বপ্নে। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? যেটা সত্যি সেটা তো তোমাকে শুনতেই হবে। কাল রাতে কিন্তু তুমি আমাকে একটু ভালোবাসো। আচ্ছা আমি তোমাকে বলছি, কাল রাতে তুমি ঠিক কি কি করেছো আর কি কি করোনি। তিস্তা, যাক, আর বলতে হবে না। হ্যাঁ, ওই শোনো। প্লিজ 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 রোটি বলো না, আমি উঠে পড়েছি, তুমি বলো আমি ঘুমাচ্ছি। আচ্ছা বাবা, পাগল, যাও। দাঁড়া, যাচ্ছি। আরে আয় আয়, আসুন মিস্টার জাকির, আয়, বস, বসুন বসুন। দেখ, চাটা কিন্তু কড়াই আছে, তোরা খা, আমি একটু সন্দীপকে ডেকে আনি। হ্যাঁ, সে কি এখনো ঘুমোচ্ছে নাকি? অবস্থাটা দেখ, 10টা বাজে এখনো ঘুমোচ্ছে। জাকির, চা খান, আমি আসছি। হ্যাঁ, তাহলে নিজের দরকার ছিল বলুন। হ্যাঁ, ও আরে না না ম্যাডাম, এ তো আমি পরেও আসতে পারি। আচ্ছা, আপনার মিসেস তো কই এলেন না?
আমার এলআইসিটা করাতে? ওর কেন জানি ধারণা যে আর যাই হোক লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনার কোনো ইন্টারেস্ট হবে না। কেন? কি জানি, মনে হয় যদি লাইফ ইনসিকিউরিটি কন্ট্রাক্ট বলে কিছু হতো তাহলে আপনি ইন্টারেস্ট দেখাতেন। আচ্ছা, আপনি সব সময় আমাকে এরকম টিজ করে কথা কেন বলেন বলুন তো? আরে না না ম্যাডাম, ইনফ্যাক্ট আই হ্যাভ ভেরি হাই রিগার্ডস ফর ইউ। আমি তো অবাক হয়ে যাই, একজন মহিলা সে আর কিচ্ছু করবে না, শুধু চাকরি করবে আর একা বাঁচবে, ব্যাস। আমার কনসেপ্টটা তো মেলে না। প্লিজ ডোন্ট থিঙ্ক ইটস মাই ইসলামিক ইনিভিশন। না না, বহু হিন্দু ছেলেরই, ইনফ্যাক্ট বহু মানুষেরই এটা মানতে অসুবিধে হয়। সে আমরা মুখে যতই বড় বড় কথা বলি না কেন, আপনি তো তাও স্বীকার করলেন। সরি, আমি আপনাদের বলা পেয়েছিলাম, কিন্তু পরে সকাল তো বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না। আপনি ইচ্ছে করলে আরো একটু ঘুমিয়ে নিতে পারেন। না না, ইচ্ছা নেই। আর তিস্তা কোথায় গেল? কারণ ওই কিচেনে আপনাদের দুপুরে খাবারের ব্যবস্থা করছে। হ্যাঁ, আরে ইসছি ম্যান, আমার অনেক কাজ, এন্টায়ার মার্কেটিং বাকি আছে। বসুন, চাটা তো অন্তত খেয়ে যান। ওর চা অনেক আগে হয়ে গেছে স্যার, আমি বরং চলি। এই তিস্তা, আরে এদিকে এসো। এই দেখো, উনি তো চলে আরে, যাচ্ছেন, কি বলি খাবেন না? কি? ওমা, সে কি? আমি তো রান্না করছি, খেয়ে যাবেন। না ম্যাডাম, আজ সত্যি আমার ভীষণ তাড়া আছে। ও আরেকদিন আসবো কম? বেশ, কিন্তু আসতে হবে আরেকদিন, হ্যাঁ? নিশ্চয় নিশ্চয়। বাই দ্য ওয়ে জাকির, আপনি তখন কিছু একটা বলছিলেন, মানে এলআইসি ব্যাপারে? ওই যা দেখেছেন, ভুলেই গেছিলাম। হ্যাঁ। মানোয়ারা বলছিল এলআইসির পুরো পেপার রেডি, ওকে, শুধু আপনার ওই নমিনির ভালো নামটা আমায় দিয়ে দিন। আচ্ছা, নমিনি না? নমিনির নাম তো আপনি জানেন জাকির, মানে যতদূর জানি আমার নামের মাঝখানে ওই কোনো ওই কুমার বা চন্দ্র সেরকম তো কিছু নেই। না মানে সন্দীপ, নমিনি তুমি নাও। আমি নই? না, তাহলে কে? কুপুল। মিস্টার জাকির, কুপুলের ভালো নাম হচ্ছে সুরিত দস্তিদার। একটু লিখে নিন। হ্যাঁ, সুরি দস্তিদার। রাইট, ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ, এটা আমি ওকে দিয়ে দেবো, ও ধরে নেবে। হুম। তো চলি ম্যাডাম, হ্যাঁ চলি মিস মিত্র। বাই। হ্যাভ আ গুড ডে স্যার। আসতে কিন্তু হবে। নিশ্চয় নিশ্চয়। ওকে, হ্যাঁ। বাই বাই। টাকার অঙ্ক কি বা কে কি পাচ্ছে তা নিয়ে আমার কোনো কৌতূহল নেই, কিন্তু তুমি আমার আগে সন্দীপ, কুপুলের নাম ভাবলে কেন? সন্দীপ, না, 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 এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। আমি এর আগেও বেশ কয়েকবার দেখেছি। জানেন, সেদিনকে আমরা ওই মার্কেটে গেছিলাম, আমি ওকে বললাম আমার জন্য একটা জ্যাকেট দেখে নিতে। আমি দেখছি ও সে কথা কানেই তুলছে না, ও খালি ওই বাচ্চাদের জামা কাপড় ঘেটে চলেছে, এবং আলটিমেটলি সেটাই হলো যেটা আমি ভেবেছিলাম। ও একটা বাচ্চার সোয়েটার কিনে ফেরত এলো। তোদের ভিসাটা ঠিক আছে? আচ্ছা, এই চানটা সেরে আসি। হ্যাঁ জানি জানি জানি, আপনি তো আপনার বন্ধুকেই সাপোর্ট করবেন, না হলে আপনার এই ফেমিনিজমের ভাত মারা যাবে না। সন্দীপ, তিস্তা, আপনি একদম ঠিক বলেছেন। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। সন্দীপ, এটা কি হচ্ছে কি? তোমার ওই বন্ধুকে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তোমার বাড়ি? আরে আমাদের বাড়ি, কিন্তু ওকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, আমি বলবো না। কেন? কেন? ও আমাকে অপমান করবে আর তুমি সেটা? ও তোমাকে কোথায় অপমান করলো বরং তুমি? অপমান করেনি, 100 বার করেছে, 1000 বার করেছে। সারা সন্দীপ সেন কথা বলবে আর ও মুখ ঘুরিয়ে অন্য ঘরে চলে যাবে। কোন ধরনের ঔদ্ধত্য? আমি কথা বললে শুনতে হবে, শুনতেই হবে।
কেন শুনতে হবে? যদি ওর ভালো না লাগে? ভালো লাগে না? এই, এটা কি কাঁচা গোল্লা? হ্যাঁ, যে খেয়ে বলবে পাক কম পড়েছে না বেশি? আমি যখন কথা বলবো তখন ও শুনতে বাধ্য। না, বাধ্য নয়। ওর ভালো লাগলেও শুনবে, ওর ভালো না লাগলেও শুনবে না। ও, তাহলে এখানে বসে জিভ নাড়াচ্ছ কেন? যাও ভেতরে গিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে এসো। আমি জানি ইউ টু আর লেসবিয়ানস, তোমাদের দুটোকে দেখলেই বোঝা যায়। সালা দুটো মেয়ের আবার বন্ধুত্ব হয় নাকি? হ্যাঁ, বন্ধুত্ব। সন্দীপ, ভদ্রভাবে কথা বলো। এই, আমি তোমার এই বন্ধুকে না ঘেন্না করি। রেলা কিসের কিসে রেলা ওরা তো? হ্যাঁ, কি করেছে জীবন? দুটো বিয়ে আর একটা লিভ করে, এই তো সালা এটাই ভাবছে হেব্বি জীবন যাপন করে নিয়েছে। ভাব ভাব দেখো না সালা সিমন্দা বোবায়া। তুমি চুপ করো সন্দীপ। কেন চুপ করবো? কেন চুপ করবো? তোমার ইচ্ছে করলে তুমি চুপ করে বসে থাকো, আমি চললাম। কোথায়? কলকাতা, বাড়ি, বাই। আর হ্যাঁ, এটাও মনে রেখো না সেদিনকার বলার কথা। হ্যাঁ, এবার কিন্তু আমি সত্যি যাচ্ছি। তুমি আমার জামা কাপড় গুছিয়ে রাখবে, আমি টিকিট কাটতে যাচ্ছি। সন্দীপ শোনো। টাইটেল চেঞ্জ করনি মেনে নিয়েছি, সিঁদুর পরনি মেনে নিয়েছি, ছেলের সঙ্গে যোগাযোগ রাখছো তাও মেনে নিয়েছি, তারপরে সব বিষয়ে ভালগার স্বার্থপরতা মেনে নেব, এটা মনে করা নেই। আর যাই হোক, আমি তো আর সালা জুড়ে নই। চান করলাম না, মুখে চোখে একটু জল দিয়ে নিলাম। কাল থেকে গাটা ম্যাচ ম্যাচ করছে। কিরে, রান্না করবি না নাকি আমি করব? আমি করছি। যাকে ছাড়, চল বাইরে খাই বল। সন্দীপ ফিরুক। সন্দীপ আর ফিরবে না। তাই নাকি? কে বললো? ওই কি বললো? আর ফিরবে না? এই শেষ দেখা, কলকাতা চলে যাবে, এই তো? বনানি, তুই শুনেছিস? ওর কথা শোনার জন্য আড়াল থেকে জানার প্রয়োজন পড়ে না। আর তাছাড়া এই নিশ্চয়ই প্রথমবার নয়, এর আগেও নিশ্চয়ই বেশ কয়েকবার এরকম করেছে। বনানি, আমি আবার আরেকটা ভুল করলাম। না রে, কোনটা ভুল তাই বা কে বলবে বল, আর কোনটা ঠিক? এই যে আমি ভাবি যে আমার থাকার ধরনটাই পারফেক্ট, সেটাও কি মানতে সবসময় মন চায়? নিজেকে তো মাঝে মাঝে একটা বোকা গোয়ার বলে মনে হয়। তুই ভাব, সন্ধেবেলা বাড়ি ঢুকলাম, একটা ফাঁকা ঘর, কিছু বোবা ফার্নিচার, কিছু বই আর রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট, আর সামনে পড়ে আছে একটা কুৎসিত অনন্ত সন্ধে, যার প্রতিটা আদল তুই জানিস, প্রত্যেকটা ক্ষোভ তোর চেনা, কোনো নড়চড় নেই। 6টা 10-এ খাবার খাবি, 6টা 20 থেকে 7টা পর্যন্ত খবরের কাগজ পড়বি, 7:30 8টা পর্যন্ত রান্না করবি, তারপরে 9:30 10টা পর্যন্ত বই পড়া, গান শোনা, স্কুলের খাতা থাকলে দেখা, তারপর খেয়ে নিয়ে বইয়ের পাতা উল্টোতে উল্টোতে ঘুমের চেষ্টা। কোনো রকম ফের নেই, কোনো বৈচিত্র্য নেই, পুরোটা একরকম। একেও কি তুই ঠিক থাকা বলিস? আমি জানি না। কেন? জানলাটা তো খুলে দিতে পারিস। আর কদিন পরেই বসন্ত আসবে,
পাহাড়গুলো কেমন নেচে উঠবে কন্ডিশন ফুলের হা হা অট্টহাসি। আমি তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি শুধু পাহাড়ের রং বদলানোতে। আমি পারি না। আমার কাছে সমস্ত প্রকৃতি একরকম মনে হয়, বিরক্তিকর, বৈচিত্র্যহীন। ওই ঠান্ডা ফ্যাকাশে পাহাড় যেন তৈরি হয়েছে কতগুলো বোকা টুরিস্টদের জন্য। আমি শুধু জানি কত শীতে, কত ফারেনহাইট টেম্পারেচারে কটা কার্ডিগান আর কটা জ্যাকেট পরতে হয়। সে তুলনায় তুই তো অনেক ভালো আছিস তিস্তা। সন্দীপ তো সত্যিই ইম্যাচিউর, তবে ওর ইম্যাচিউরিটির মধ্যে খুব সম্ভবত একটা মেথড কাজ করে। তুই বোধহয় খেয়াল করিস না। মেথড? কিরকম মেথড? কিরকম? এই রে, এই ধর, যে মেথডে একে অপরকে জাপটে ধরে ভাবে এ আসলে আমার কেউ নয়, অথবা চূড়ান্ত আদরের মধ্যেও একটু একটু করে গজিয়ে ওঠে আঁচড়ের নিষ্ঠুরতা, অথবা গভীর চুমু খাওয়ার পরেও যে ঠোঁট থেকে থুতু ছুঁড়ে আসে অন্যের মুখে, আমি সেই মেথডিক্যাল সহবাসের কথা বলছি। যাকে আমি শুধু বলতে চাইছি, সন্দীপ ফিরে আসবে একবার নয়, বারবার। I just want to say that. আর সেই ফিরে আসাটাও যখন একদিন পুরনো হয়ে যাবে, সেদিন তোকে চলে যেতে হবে অন্য কোথাও, আরো দূরে, অন্য কোনো বাতাসের নির্ভরতায়, যে বাতাস তখনও স্ক্যান্ডালের গন্ধে মম করে ওঠেনি। এই আলোচনাটা বন্ধ কর প্লিজ, আমার ভালো লাগছে না। বলানি, তোর আজকাল কিশোরের কথা খুব মনে পড়ছে না রে? কেন বলতো? মন খারাপ হওয়া মানেই কারুর না কারুর কথা মনে পড়া? এই ন্যাকা সিদ্ধান্তটার কত দিন বয়ে বেড়াবি? আমি তো just কোনো সাবজেক্টিভিটি ছাড়া বুঝি মন খারাপ হতে নেই? যথেষ্ট হয়েছে, আমি চললাম। বলানি, সরি তিস্তা, আমার সত্যি আজকে এখানে একদম ভালো লাগছে না রে। তুই রাগ করিস না, আমাকে আর যেতেই হবে। আমার একটু একা থাকা দরকার, প্লিজ। মধুর দুঃখে জড়িত ছিল সেই দুই তারে জীবনের বাধা ছিল নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল লাগবে গান করতে হবে। দুই তারে জীবনে বাধা ছিল তার ছিঁড়ে গেছে কবে, তার ছিঁড়ে গেছে কবে। আমাদের দেখা হলো আচরণীতে অধিকন্ত শীতে পশ্চিম প্রেরিত আমি, তুই এদের প্রেমের গ্রহ। দুই প্রান্ত থেকে ফিরে আমাদের দেখা হলো ভূমধ্য সাগর। হাতে হাত তুলে নিয়ে তুমি স্রোতে কেঁপে ওঠো, বলো এই কি সেজেছ শুধু। তোমার এই দুহাতে কেন কলম করে খারুচ্ছলতা? দেখো কতদিন হয়ে গেছ, সমস্ত শরীর জুড়ে বিষর্পিনী অত্যাচার, অপব্যয়, ছন্ন ছাড়া ভয়, এ তো নয়। কিরে, স্কুল ছুটি হয়ে গেল? হ্যাঁ দাদা,
তুমি চা খাওনি? খেয়েছি। তা কি ব্যাপারে সন্দীপ ফিরলো না? ফিরবে, স্যার ওকে ধরে নিয়ে গেলেন বাড়িতে। ও, এই প্রবোধ বাবু সন্দীপকে খুব স্নেহ করেন, তাই না? তা করেন। তুমি বসো দাদা, আমি একটু চেঞ্জ করে আসছি। এই শোন, সকালবেলা কাজের মেয়েটা এসেছিল, বললো বিকেলে আসতে পারবে না, শরীর খারাপ হয়েছে। ও আচ্ছা। আরে তিস্তা, হুম, এই বইটা কি সন্দীপের? খোয়াবনামা, আখতারুজ্জামান ইলিয়াস, একদম অন্যরকম লেখা, দুর্দান্ত। হ্যাঁ। ও বাবা, তুমি এসব করতে গেলে কেন দাদা? আরে বাবা, শুনলি তো যে কাজের মেয়েটা আসবে না, যে চা দে। হ্যাঁ, আমিই করতে পারতাম, তুমি অনর্থক করলে। কাকামো করতে হবে না, চা দে। তো এবার কোন দিকে যাচ্ছ বলছিলে? ওই তো চংড়ি গোচালা। ও বাবা, সে তো বেশ টাফ রোড কোথায়। ধুর, এর আগে 2-1 গেছি না, কিচ্ছু টাপ না। দাদা, এবার আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমি একা যাব তোমার সাথে? না, মানে জাস্ট এমনি বলছিলাম। কি গো, তাকিয়ে আছো কেন এরকম ভাবে? আমিও এমনি তাকিয়ে আছি তিস্তা। মানে মধুমিতা দি বলছিল আসবে, তো নিয়ে এলে না? ও প্রথমে আসবে বলেছিল, তারপরে বললো যে না, আসতে পারবো না, কি একটা কাজ আছে। আমার তো শুনে খুব রাগ হলো, কিন্তু তারপর মনে হলো যে না, মধুমিতা ঠিকই বলেছে, এখানে না এসেও ভালোই করেছে। কেন? আচ্ছা তিস্তা, হুম, মধুমিতা বলছিল যে এখানে নাকি খুব ভালো পুকুরি পাওয়া যায়, যাওয়ার সময় এক সেট নিয়ে যেতে। কোথায় পাওয়া যায় বলতো? ওই তো নিচের মার্কেটটাতেই পাবে। হুম, তাহলে তোমরা এখন বেশ ভালোই আছো দাদা। আগের থেকে কথাবার্তা একটু বেশি হচ্ছে। জানিস তিস্তা, এই কিছুদিন আগে আমি আর মধুমিতা ডায়মন্ড হারবার বেড়াতে গেলাম, এই একেবারে আগের মতো। তখন কত ফাঁকা ছিল আর এখন কত ভিড় হয়ে গেছে। জানিস, বিয়ের আগে আমি মধুমিতাকে বললাম যে চলো আমরা ডায়মন্ড হারবার বেড়াতে যাই, তো কিছুতেই যাবে না। আরে শেষে আমি কত ভালো লোক, এটা ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে নিয়ে যেতে পেরেছিলাম। মধুমিতা তখন কত রোগা ছিল না রে তিস্তা? হুম, তা এতদিন পর তোমরা বেড়াতে গেলে, মা খুশি হলেন না? খুব খুশি হলো, মধুমিতাও খুব খুশি হলো। কি জানিস তিস্তা, বয়স বাড়ছে তো, তার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট পাওয়ারও বাড়ছে। আমরা শেষ পর্যন্ত দুজনে বুঝেছি যে একজনের আরেকজনকে ছাড়া এ জীবনে আর কোনো গতি নেই। অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট কি একটা অদ্ভুত শব্দ বলো তো দাদা তোমরা। এর মানেটা কি? মানে একে অপরের সাথে মানিয়ে থাকার নামই কি অ্যাডজাস্টমেন্ট, নাকি ওই কম্প্রোমাইজেরই এটা একটা অভ্যসভ্য না? আমি তো বুঝতে পারি না, কেন পারি না দাদা। তুই কেমন আছিস তিস্তা? উফ, সেই এক প্রশ্ন কেন করছো দাদা? আমার জাস্ট বিরক্ত লাগছে। মানে তুমি ধরেই নিয়েছো আমি খারাপ আছি। না না, আমি কি তোকে সেরকম কিছু বলেছি? না বলনি, কিন্তু যেভাবে বলছো, গলাটা তো খাদে না নামালেও পারতে। বলো, স্বাভাবিকভাবে ওই কথা জিজ্ঞেস করা যেত। ওরে খাদ, চড়াই, উতরাই, পাকদণ্ডী, এগুলো নিয়েই তো জীবন।
আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো দাদা, তোমাদের ওই 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 রাজনৈতিক স্বপ্নটা ভেঙে যাওয়াতেই তোমরা এই ট্রেকিং ব্যাপারটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো। ভাবছো এটাই তোমাকে আলটিমেট এমে পৌঁছে দেবে, অথচ বোঝো না যে এটাও তোমাদের ওই পলিটিক্যাল ইলিউশনের মতো। ওপরে টেন্ট পিচ করে গিয়ে কদিন থাকলেও আলটিমেটলি নিচে নেমে আসতেই হবে। ভালো বলেছিস, যদিও মধুমিতা শুনলে কিন্তু খুব রেগে যেত। খুব স্বাভাবিক, মধুমিতাদের বিশ্বাস করার ক্ষমতা অপরিসীম। কি ব্যাপার বলতো তিস্তা, তোকে আজ এত এক্সাইটেড লাগছে কেন? একটু ভুল বলে, আজ নয় কাল তুমি আসার পর থেকে। মানে কেন? দাদা দাদা আমি পুপুলকে একবার দেখতে চাই, দাদা একবার দেখতে চাই। প্রত্যেকবার তুমি এসে বলো পুপুল আমার কাছে আসবে, কিন্তু কোথায় কোথায় পুপুল একবারও আসে না। কেন আসে না দাদা, কেন কেন আসে না? ও আসছে। কি বল আবার বলো দাদা। পুপুল পুপুল হ্যাঁ? পুপুল আসছে। পুপুল আসছে। কে নিয়ে আসছে দাদা ওকে? হ্যাঁ কে নিয়ে আসছে? হ্যাঁ পার্থ। কি? আমি এই জন্যই তোকে একটু রয়ে শোয়ে বলতে চেয়েছিলাম। মানে কি হয়েছে? তোর শুনতে হয়তো কথাটা একটু পিকুলিয়ার লাগবে, গত হপ্তাহে পার্থ হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির। আমি তো একটু অবাক, কিন্তু তুই তো জানিস যে মা ওকে কেমন এখনো স্নেহ করেন। হয়তো এখনো স্বপ্ন দেখে। জানি জানি, ওসব ছাড়ো, তারপর কি হলো? ও তোর বিয়ের কথাটা শুনেছে। হ্যাঁ, কিন্তু কোথা থেকে শুনেছে সে কথাটা আমাকে কিছুতেই বলল না। তারপর ইয়ার্কির ছলে বলল ওর ছেলেকে নতুন বাবা দেখাতে নিয়ে আসছে। কথাটা যেন বললো মানে একেবারে যেন কার্সে ভিজিট করতে এসেছিল এইরকম হাব ভাব। কিন্তু কি জানিস তিস্তা, আমার মনে হয় যে ও আমার মাধ্যমে তোকে জানাতে চায় যে ও পুপুলকে নিয়ে এখানে আসছে। বুঝতে পারছো না দাদা, একটা সিন ক্রিয়েট করতে চায় এখানে এসে। I also think so, কিন্তু আমি জানি না যে তুই কি করে ব্যাপারটা ট্যাকেল করবি। আমাকে নিয়ে তুমি ভেবো না দাদা, আমি সবকিছু সামলে নিতে পারবো। দাদা পুপুল আসছে, তুমি ভাবতে পারছো দাদা? পুপুল আসছে, আমি ওর জন্য সব সব করতে পারবো দাদা। পুপুল আসছে দাদা, আমি তো ভাবতে পারছি না দাদা, পুপুল আসছে। ফেরার সময় গুরুমে বস্তিতে গেছিলাম, ভালো মণিপুরি গাঁজা খেলাম, এনে দেখি অমৃত। কোথায় লাগে কলা বাগান। এখনো এক কুড়ি আছে, টানবেন দাদা? না, আমিও সব খাই না। আপনি তো আবার মরালিস্ট, বিলুপ্ত প্রায় প্রাণী, মরাল পলিটিশিয়ান। সালা সোনার পাথর বাটি। সন্দীপ, তিস্তা, ওকে বলতে দে না। ওই বাস, ওকে বলতে দে না। কনফেশন বক্স। সত্যি কথা বলতে দাদা, দাড়ি কিন্তু পাগিয়েছেন মতো, কোনো মহান সন্ত বা পাগড়ি নেই। এই দেখো তিস্তা, দেখো দেখো, তোমার দাদার দাড়ি বেয়ে ছুঁয়ে ছুঁয়ে নেমে আসছে কোনো অলৌকিক স্বর্গীয় আভা। সন্দীপ, তুমি দাদার সাথে এটা কিভাবে কথা বলছো? বেশ করছে, বেশ করছে।
মানে উনি তোমার দাদা বা আমার শালার থেকেও ওনার অনেক বড় পরিচয়। উনি আমাদের পুপুল বাবুর একমাত্র মামা, তাই না? হ্যাঁ তাই। কি তাই? তুমি অস্বীকার করতে পারো? আমি এ ঘরে ঢোকার আগে তোমরা আলোচনা করছিলে, উনি তোমাকে প্রমিস করছিলেন যে উনি এখানে পুপুলকে এনে দেবেন, তোমাকে একটি বার দেখাবেন। না, দাদা ঠিক এটা বলতে চায়নি। আর যদি দাদা বলতো তাতে অসুবিধাটা কোথায়? দাদা আমাকে বলতেই পারে। না, পারে না, পারে না। কারণ কি, এটা যেমন তোমার বাড়ি তেমন আমারও বাড়ি। সুতরাং আমার মতামত ছাড়া এখানে বাইরের কোনো লোক আসতে পারে না। আমি আমি এ সমস্ত ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমার এই ঘৃণ্য বদমাইশির জন্য আমাকে আবার নিতে হচ্ছে। ব্যাস। বদমাইশি? আমার ছেলেকে দেখতে চাইলে সেটা বদমাইশি? 100% বদমাইশি, 100%। তুমি আমাকে বলো না, তুমি আমাকে ভালোবাসো? কি 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 বলো, বলো। হ্যাঁ বলি তো। আমি বিশ্বাস করি সব সময় পুপুল 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 পুপুল, আর আমার জন্য পড়ে থাকে খালি ঠান্ডি ঘর। ঠান্ডা কেন? এত শীতল কেন? তুমি একটা বরফের মতো, ওই সালাই পাহাড়টার মতো, একটা বাসি লাশের মতো। সকালে ঠান্ডা, দুপুরে ঠান্ডা, এমনকি সারা রাতে বিছানাতেও। চুপ করো। সালা বাবু, আপনার বোনকে না ফ্রিজিডেয়ারের মডেল হতে হবে। খাপে খাপ চলবে। না, আমি বোধহয় একটু ভুল বলেছি। নিজেই সালা আস্ত একটা ফ্রিজ। তোমার মধ্যে পেঙ্গুইনও ঢুকতে ভয় পাবে, এত ঠান্ডা। আমার জ্বর এসে যায়, হাড়ের ভেতর অব্দি জমে ওঠে। তবু তুমি একে বলো ভালোবাসা? সারা রাত আমার চামড়ার উপর বরফের আস্তরণ তৈরি হয়, ক্রিবাস তৈরি হয় পাকস্থলীর ভেতর। আমি তলিয়ে যাই, তবু সালা তুমি ঘর বুঝে বলবে ভালোবাসা। কি পুপুল বাবুর মামা? হ্যাঁ, কি দেখছেন? বোনটা কেমন আবার একটা ভুল করে ফেললো, তাই না? তাই দেখছেন নাকি? একটা প্যারানয়েড সাইকোপ্যাথের সঙ্গে একসাথে নিচে কেমন করে পুরে ভুগে যাচ্ছে, তাই দেখছেন বুঝি? আপনার পেটের মধ্যেই মানবতার সোডা ভস করে উঠছে, তাই না? ট্রেকার বাবু, আমি আপনাদের হাড়ে চিনি। এসব অ্যানিম্যালিটি গুলো ভেতর থেকে বেরিয়ে আসবে বলে সারা বাপের জন্মে একটাও রিস্ক নেননি। অন্যরকম বেঁচে থাকার নামে একটা নিজস্ব এস্টাবলিশমেন্ট বানিয়েছেন, আর মনে বলেছেন এই ভালো বাবা, সব কিছু দেখবো, কিন্তু নিজে সালা গুটি মেরে মহৎ হয়ে বেঁচে থাকবো, পাছে ওই মরালিটির মূল্য পচে যায়। সালা দায়িত্ব জ্ঞানহীন ব্লাডি মরালিস্ট। আমি আপনাদের সব দেখুন মরালিটির মুখে না পেচ্ছাপ। সন্দীপ, যে কোনো একজন থাকবে এই বাড়িতে, হয় আমি, না হয় পুকুর, না হয় ইওর চয়েস। তিস্তা দাদা। তোমার মতো নয়, বুঝলে? তুমি এখানে থাকলে আমি বিরক্ত হব।
শুনতে পাচ্ছ কথাটা? আমি বিরক্ত হব। শুনলাম। তাহলে তো চলে যেতেই হয়, কিন্তু পুপুলের এবারও তোর মায়ের সঙ্গে দেখা হলো না। কি? ও তোমায় তো বলিনি, এসেছে আমার সঙ্গে, ওর সাথেই আছে। আর তুমি ওকে না নিয়ে ঢুকলে? কোথায় পুপুল? আছে আছে আমার সাথে হোটেলে আছে, কিন্তু কি হবে বলো তো? পুপুল যখন জানতে পারবে ওর মা ওর সাথে দেখাই করতে চায় না। দাঁড়াও। একটা সত্যি কথা বলবে, আমাকে কি দেখতে ভিলেনের মতো লাগছে? ওই টিপিক্যাল হিন্দি সিনেমার ভিলেনগুলোর মতো না? এক্স্যাক্টলি। তবে রদ্দি মার্কা ফিল্মের রদ্দি মার্কা ভিলেনগুলোর মতো, ঠিক সেই রকম চাষাড়ে, গ্রাম্য এবং নোংরা। ও সিরিয়াসলি সিরিয়াসলি তিস্তা, আমি বলতাম না, রাগলে তোমার সেন্স অফ হিউমারটা অসম্ভব পয়েন্ট হয়ে ওঠে। সিরিয়াসলি। বাজে কথা থাক, কি বলতে এসেছো বলো, তারপর গিয়ে পুপুলকে নিয়ে এসো। ডোন্ট অর্ডার মি। তোমাকে আনবো কি আনবো না সেটা ডিপেন্ড করছে তুমি কতখানি আমার সঙ্গে ভদ্রভাবে বিহেভ করবে। ভুলে যেও না, আমার নাম হচ্ছে পার্থ দস্তিদার। পার্থ দস্তিদার। তোমার মনে আছে তুমি বলতে না, দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার অন আর্থ। মানে 1 মিনিট আগেও বোঝা যাবে না এক্স্যাক্টলি আমি কি ফিল করতে চলেছি, তাই না? কি বলতে এসেছো বলো। সন্দীপ এখন স্কুল থেকে চলে আসবে। সন্দীপ? কে সন্দীপ? ও তোমার 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 ইন্টেলেকচুয়াল হাজব্যান্ড। হাসুক না। আচ্ছা তুমি দেখ, আমি 1 মিনিটে কিভাবে দেখি হ্যারাস করি। ভয় দেখাচ্ছ, তা দেখাও। তোমাকে কিন্তু বেশ বোকা বোকা লাগছে। রিয়েলি? আমি তোমাকে আবারও বলছি পার্থ, সন্দীপ অত্যন্ত স্ট্রেট এবং ইমোশনাল ছিল। কাজে ও যদি তোমাকে এখানে দেখে সেটা তোমার পক্ষে ভালো হবে না। কাজে যা বলতে এসেছো বলো, তারপর তুমি চলে যেতে পারো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন সন্দীপের প্রসঙ্গ থাক, ওটা নয় পরে একদিন দেখবো, কি বল? হ্যাঁ আচ্ছা দেখো, যেটার জন্য আমি এসেছি, আমি না তোমার সঙ্গে পুপুল নিয়ে কিছু কিছু ডিসকাশন। এক্স্যাক্টলি, আমি সেটাই তো জানতে চাইছি, বলো। বলছি তো তাহলে কি আছে? ওরে বাবা, তুমি তো আমাকে অদ্ভুত তোমাদের বিয়েতে আমায় নেমন্তন্ন করলে না। বাজে গপ্প করার মতো সময় আমার হাতে নেই। তো বলো তুমি আছো কেমন? তুমি? আরে কি আশ্চর্য, এইটুকু কিন্তু আমাকে ইজিলি বলতেই পারো। না, পারি না, আর বলবো না। কেন জানো? কারণ ভালো কি খারাপ কি, কাকে বলে ভালো থাকা খারাপ থাকা, এসব তুমি বোঝো না, কোনোদিন বোঝোনি, আর বুঝবে বলেও আমার মনে হয় না। দুঃখের বিষয়টা কি জানো তো পার্থ, তুমি ততখানি ভোতা যে পুরো ব্যাপারটাকে তুমি একটা জাস্ট অপমান হিসেবেই ট্রিট করতে পারো। তার বেশি কিছু ভাবার মতো তোমার সামর্থ্যই নেই। তুমি ক্রুয়েলটিকে মনে করো একটা মজার খেলা, সম্পর্ককে মনে করো ল্যাবরেটরি গিনিপিগ, আর বিচ্ছেদকে মনে করো জাস্ট একটা জামা বদলানো। হ্যাঁ, ক্রুড, যা খালি দেখা যায়, কিন্তু তোমার তো আর কিছু দেখার কোনো ক্ষমতাই নেই। ফলে আমি যদি বলি আমি ভালো আছি, তুমি ভাববে আমি সন্দীপের কারণেই ভালো আছি। আর যদি আমি বলি আমি খারাপ আছি, তাহলেও তুমি এটা ভেবেই আনন্দ পাবে যে সেটাও ওই সন্দীপের কারণেই আছে। কিছু মনে করো না পার্থ, এই ভালো কি খারাপ কি, ভালো থাকা খারাপ থাকা, এসব বোঝার পক্ষে না তুমি অতিরিক্ত স্থূল। তাহলে বলতে পারো তিস্তা, আজও আমি তোমায় ভুলতে পারি না কেন? না না পার্থ, না, এর পেছনে কোনো রোমান্টিসিজমকে গ্লোরিফাই করতে চেও না। তুমি আমাকে ভুলতে পারো না কেন জানো? কারণ তুমি আমার ক্ষত চিহ্নগুলোকে দেখতে চাও ভিতরে ভিতরে। ফটোগ্রাফ তুলে তুমি বোঝার চেষ্টা করো কতটা ক্ষয়েছি আমি, কতটা অসুখী। আমার চোখের তলার কালি দেখে বোঝার আন্দাজ করার চেষ্টা করো তুমি। যথেষ্ট চাবুক আমি খাচ্ছি তো শরীর ও মনে। তোমার তোমার ওই সুখী সফিস্টিকেটেড জীবন ছেড়ে এসে কতটা সাফার করছি আমি। এইসব জেনে এবং বুঝে আনন্দ পেতে চাও। আর যদি তুমি জানো যে আমার
সন্দীপের সাথে একদম বনিবনা হচ্ছে না, খুব খারাপ সম্পর্ক চলছে। আমি জানি পার্থ, তুমি খুব খুশি হয়ে বাড়ি ফিরে যাবে। তোমার কিন্তু আমার জন্য একটুও আর খারাপ লাগবে। বাট আই এম এক্সট্রিমলি সরি পার্থ, আজ আমি তোমাকে কোনো আনন্দ দিতেই পারছি না। শোনো শোনো, ভালো করে শুনে নাও। সন্দীপ তোমার থেকে অনেক অনেক বেশি সেন্সিটিভ এবং যোগ্য মানুষ, বুঝলে? আর ওর সাথে আমি খুব ভালো আছি, অন্তত তোমার থেকে তো অনেক বেশি। সো জাস্ট ছাড়ো এসব 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 ফালতু কথা ছাড়ো, কি বলতে এসেছো বলো, তারপর গিয়ে পুপুলকে নিয়ে এসো। দেখো তিস্তা, তুমি বোধহয় ঠিকই বলেছো। বোধহয় কেন, তুমি ঠিকই বলেছো। কিন্তু একটা কথা বলবে তিস্তা, মানে যে মহিলা কলকাতার বাড়িতে বসে এসব যদি বলে ফেমিনিজম, ফেমিনিজম, নারী অধিকার অধিকার মর্যাদা ফর্যাদা নিয়ে এত গাল ভরা লেকচার দিত, সে হঠাৎ আজ কেন তার সন্তান ছাড়া থাকতে পারছে না? স্পেসিফিক্যালি যখন সন্তান হচ্ছে পুরুষ সন্তান। হ্যাঁ কেন? ও প্লিজ পার্থ, জাস্ট স্টপ ইট। তোমার ওই চাতলা বাড়ির নির্ভর প্রসঙ্গগুলোকে এখানে টেনে এনো না। আর যদি সত্যি তোমার এই প্রশ্নগুলোর উত্তর দরকার হয়, তাহলে তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করতে পারো। এর মধ্যে মা কোত্থেকে এলো? মা কোত্থেকে এলো? তিস্তা, সরি, তুমি বোধহয় ব্যস্ত আছো। না স্যার, আপনি আসুন স্যার। তিস্তা, আমি পরে আসছি। স্যার স্যার বসুন স্যার। কি হয়েছে, আপনাকে এরকম লাগছে কেন স্যার? কি হয়েছে মানে? সন্দীপ কোথায়? কেন? স্কুলে। স্কুলে? হ্যাঁ, তুমি? আমি তো স্যার কাল মেডিকেল দিয়ে এসেছিলাম। কদিন আমি যেতে পারবো না, শরীরটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু সন্দীপের কি হয়েছে স্যার? ওটা কি? আজ আমার স্কুলে আসতে একটু দেরি হয়ে গেছিল। যেতেই গার্ড আমাকে এটা দিয়ে বলল সন্দীপ বাবু দিয়ে গেছে। আমি তো পড়ে অবাক। রেজিগনেশন লেটার। তুমি জানো? জানি না, তবে আন্দাজ করতে পেরেছিলাম এরকম কিছুই ঘটতে চলেছে। কি হয়েছে? কি হয়েছে তিস্তা? এনিথিং রং বিটুইন ইউ? তাহলে তুমি আমাকে বলতে পারো। আমি তো তোমার বাবার মতো। কি হয়েছে? ও, অল আর রুইন্ড, তাই তো। আমি জানতাম এর পরিণাম শুভ হবে না। কি হয় মানুষের? কেন আমরা এত নিজেদের অতৃপ্ত করে রাখতে ভালোবাসি? কেন আমরা বিশুদ্ধ নিঃশ্বাস নিতে কিঞ্চিত অন্যথা করি? কেন? না, আমি কোনো প্রজন্মের কথা বলছি না। মানুষ যা ভাবে অনেক সময় তা হয় না। আসলে মানুষ যা ভাবে ভাগ্যের নিধনে অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তবু তারা পাহাড়ে পাথর তুলবেই। হ্যাঁ, তুলবে, হিচড়ে তুলবে। জানে গড়িয়ে পড়ে যাবে, তাও তুলবে। নিয়তিকে ফেলে নিয়ে যাবে। দ্য ইটারনাল সিসিফাস। বানিয়ে দিলেন নাকি স্যার? সন্দীপ, কিছু বললে? বললাম পানি দিলেন। গ্রিক ট্র্যাজেডি থেকে শুরু করলেন বুঝি, তারপরে এলিজাবেথান পিরিয়ড হয়ে নিটশে, শোপেনহাওয়ার, সার্ট হয়ে হাইডেগারে পৌঁছলেন। তো সন্দীপ, ওখানেই আপনার খেলা শেষ। রোলা বাড়তে অবধি মনে হয় না, পারবেন না। 1.5 বছর ধরে আমি আপনার এই এক ঘ্যানঘ্যানানি শুনে যাচ্ছি, আর শুনতে হবে। এখন আমি মুক্ত, ফ্রি ফ্রম অল বন্ডেজ। যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা দরকারি কথা বলতে চাই। দোহাই আপনার,
যত খুশি এই পার্বত্য সমস্যা, হিল কাউন্সিল, চা বাগান নিয়ে কথা বলুন, কিন্তু প্লিজ স্যার, আপনার স্কুলে নতুন কোনো ছেলে এলে তাকে ওই দয়া করে রোজ সন্ধেবেলা নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সুগন্ধি চা খাওয়াতে খাওয়াতে কাব্য সাহিত্য বোঝাবে। যত খুশি আপনার জীবন সংগ্রাম, কত কষ্ট করে স্কুল গড়ে তুলেছেন তার নির্বোধ ইতিহাস শোনান। মাইরি বলছি, ওই পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের পাঠ্যপুস্তকে পড়া ক্লাস 4 সুলভ মার্কা দর্শন মারাবেন। যত খুশি আপনার গাড়ির সমস্যা, বাড়ির সমস্যা ইত্যাদি নিয়ে কথা বলুন, কিন্তু প্লিজ স্যার, বেঁচে থাকার শর্টকাট মেডিসি রোগড়িয়ে তার কানের পোকা নাড়িয়ে দেবেন না স্যার। ইটস মাই রিকোয়েস্ট। এখন রাখবেন কি না রাখবেন সেটা অবশ্যই আপনারই গোলাপ প্যান্টিনের বিবেচনা সাপেক্ষ। স্যার, আপনি স্কুলে ফিরে যান স্যার, অনেকক্ষণ হয়ে বিচ্ছে বেরিয়েছে। হ্যাঁ, ফিরে যান স্যার। অনেকটাই দেরি হয়েছে। সন্দীপ, থ্যাংক ইউ সন্দীপ, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। বয়স হয়েছে, চেষ্টা করবো সেটা মনে রাখ। এদিকে রাস্তা ভুলে গেছে। আবে সাজেশন নয় রে বেটা, অ্যাডভাইস মনে থাকবে। এমন চমকেছি মাল দরজা ভুলে গেছে। এই তোমাকে কিন্তু আমি কোনো অপমান করিনি, হ্যাঁ? স্বীকার করছো তো? ডু ইউ এগ্রি? তুমি চলে যাচ্ছ? ও শিওর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমি জানি এতে তোমার কিছু আসবে যাবে, তুমি একবারের জন্যও আমাকে থেকে যেতে বলবে না, কিন্তু আমি যাচ্ছি। আর হ্যাঁ, জেনে রাখো আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, তুমি কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছ না, কেমন? আমি জানি। ও, এটাও তুমি জানো? বাবা, কি এমন সুপ্রিম মহান লেডি হে তুমি, হ্যাঁ, যে সব জেনে বসে আছো। এই, তুমি কি ভাবো তুমি যা জানো তার সব ঠিক আর আমি যা জানি তার সব ভুল? তবু আমি সন্দীপ সেন শুধুমাত্র প্রতিভার ক্ষমতার জেরে সভ্যতা দৌড়ে কয়েক হাজার মাইলে গিয়ে। হ্যাঁ, যদি আমি সেই সভ্যতাকে মানি তবে। মানো না মানে? এই মানো না মানে কি? তোমার ঘাড় মানে? রাত বুড়ি হওয়া সত্ত্বেও আমার মাথা চিবিয়ে ফাঁদ পেতে যখন এই ঘরে টেনে এনেছিলে তখন কি ভেবে করেছিলে? হ্যাঁ, তখন কাকে স্বীকার করেছিলে? মামনি সব ইন্টু মিন্টু চিঠি লিখতে যখন 3rd ক্লাস উপমা দিয়ে তখন কাকে স্বীকার করেছিলে? তোমার মেনোপজকে? সন্দীপ, তুমি অনর্থক আমাকে এভাবে আঘাত করার চেষ্টা চালাচ্ছ, কিন্তু বিশ্বাস করো আমি এগুলো শুনতে পাচ্ছি না। সন্দীপ, আমি জানি তুমি ওইগুলো শুনছো না, শুধু তোমার কথার মধ্যে কিছু কান্নার সুরটা বেরিয়ে আসছে, সেটা বোধহয় শুধু এই ফাঁকা ঘরটা বুঝতে পারছে। কাব্যি করছো নাকি? পরাজিত প্রেমিকে বিরতির আর্তনাদ। ক্লাস 7 বি কোয়েশ্চেনের আনসার পেপার তৈরি করছো ক্লাস টিচার? হ্যাঁ, আবার তাকিয়ে থাকে, দেখো কি দেখছো? কুকি কি দেখছো? তোমার মুখটা না একদম পার্থর মতো লাগছে সত্যি, সেই একরকম বাইরে থেকে অ্যালসেশিয়া, কিন্তু ভেতরে ভেতরে ভীতু স্ট্রিট ডগ। পার্থর কথা বলবি না, তোকে 1000 বার বারণ করেছি, বলবি
এক্সিকিউটিভ থেকে ইন্টেলেকচুয়াল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে লেবার, আমলা থেকে আমলা, প্রফেসর, সবাই সবাই আসলে আমি আলাদা, আমি ডিফারেন্ট। এটা আমার ভালোবাসা। এই যে এই হাতটা তুলেছি, এই হাতে পরিষ্কার লেখা আছে যে তোকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। এই যে থাপ্পড়টা মারলাম, এতে কি বুঝলি? যে এর পরে যদি আমি তোর সঙ্গে আর এই ঘরে থাকি তাহলে আমার দম বন্ধ হয়ে যাবে, মরে যাব আমি। তোর বল, এই অনুভূতিটা এর আগে পৃথিবীতে কারুর আসেনি। একই সঙ্গে তোকে ভালোবাসি, আবার তোকে ছেড়ে ফেলে দিতে চাইছি। বল বল, আমি ডিফারেন্ট। সবার এসেছে, শিক্ষা অনুযায়ী সবার এসেছে। জন্ম থেকে তোমাদের মধ্যে ইনজেক্ট করা হয় তোমরা ডিফারেন্ট, আসলে তোমরা সবাই এক একটা মডার্ন টাইপ শিখন্ডি। কি করছেন? কি মোড়ে টোড়ে যাবে তো? তবে তো আপনাকে অ্যারেস্ট হতে হবে। ফোন নাইন কে জানেন না? অদ্ভুত। তো আমি অবশ্য কখনো এর গায়ে হাত তুলি ম্যাক্সিমাম কি মিনিমাম কি সে তিস্তাই ভালো বলে। আপনি কে? আমি হচ্ছি পার্থ দস্তিদার, আদি এবং অকৃত্রিম, ছেত্রে থাকা মহিলাটির প্রাক্তন স্বামী। আচ্ছা, নামটা শুনে যতটা ভিন্ন মনে হচ্ছিল দেখে তাই মনে হচ্ছে? আমার তো মনে হয় না, কারণ লোকজন নাকি বলে আমার মুখটা নাকি দেবশিশুর মতো পবিত্র। হ্যাঁ, এখনই মুখে মানে দেবশিশুর মুখে কিছুটা বয়সের আচর ফুল আছে আপাতত হোটেলে, ওই এডিথের জিম্মায় ওকে রেখে এসেছি। হ্যাঁ, এডিথ মনরো, উচ্চতায় ধরুন এই 5 ফুট 8 ইঞ্চি, সোনালি চুল, কোকড়ানো গৌরবন, চোখটা কটা। নিবাস হচ্ছে 6 নম্বর ফ্রি স্কুল স্ট্রিট, বর্তমানে আমার রক্ষিত। আপনি ওই মহিলার কাছে আপনার ছেলেকে রেখে এলেন? হ্যাঁ, এলাম, কিন্তু বিশ্বাস করুন এখন ভাবছি কেন রেখে এলাম। মানে ওরা আসলে একটু দেখতে পেত, ওদের সঙ্গে রিয়েলি এনজয় নেই। আর পুপুলেরও তার নতুন বাপের সাথে আলাপটা হয়ে যেত। অ্যাকর্ডিং টু তিস্তা আমিও খুশি মনে কলকাতায় ফিরে যেতে পারতাম। এই তিস্তা ওঠো ওঠো, আমার তো তার মধ্যে এই আমার এই পশু মিতা বা লাকি একটু যেতে বলো। আপনি কি ঘরে আসতে কি হচ্ছে নাকি দেখছেন না? আমি আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে কথা বলছি। তিস্তা কি হচ্ছে নাকি? ও তো মনে হচ্ছে তোমার অনুমতি ছাড়া ন্যাচুরাল আর নাড়াতে পারে না। আচ্ছা, আপনার কি শুশু টাইম হয়নি? আপনি অনেকক্ষণ ধরে বাজে কথা বলছেন। আস্তে 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 দেখুন, একটা কথা বোধহয় আপনি জানেন না, আমি আপনার মতোই 2-4 টাকার ফটো মাস্টার নই, তাই যেটা নেই সেটা হচ্ছে আমার ধৈর্য। আর আমি একটা কথা একবারের বেশি দুবার বলি না। সন্ধি, এটা আমার পকেটে থাকে সবসময়, জার্মান গোল্ড, দেখতে ছোট কিন্তু অবশ্যই ভীষণ মিষ্টি। দরজাটা ওদিকে যান। আউট আউট চল। সরি, দেখো এরকম ভাবে রিয়াক্ট করতাম না। এই দেখি তোমার গায়ে হাত ফাত দিচ্ছে, আর আমার সেটা দেখি ফট করে মাথাটা গরম হয়ে গেল। আফটার অল ঈশ্বরটা তো একদিন আমারই। যাই হোক, ছাড়ো। দেখো, তোমার সাথে কিছু কথা আছে তুমি জানো। আর দিনকে দিন না কিরকম একটা ছিচকাদুন হয়ে গেছে, সো টিডিয়াস। বাবা মার তো বয়স হচ্ছে, হ্যাঁ মানছি এডিথ আছে, সে ভেরি সিম্প্যাথেটিক টু হিম, বাট এডিথের বদলে যে আসবে সে তো নাও হতে পারে। আর আমি তো তোমার মতো বিয়ে করবো না, তখন কি হয় বলতো? মানে তখন যদি এটা অসম্ভব কিছু হয়ে যায়, মানে টোটালি ব্যাপারটা গেঁজে যায়, দ্যাট ইজ নট মাই রেসপন্সিবিলিটি। কাম অন, দেখো তোমার সাথে আমার ডিফারেন্স আছে আমি জানি, কিন্তু পুপুলের ভবিষ্যৎ তো সে তো আমাদের দুজনকেই ঠিক করতে হবে, তাই না? তাই আমি ভাবছি পুপুলকে আর আমার সঙ্গে রাখবো না, ওর তোমার সঙ্গেই থাকবো। তুমি তুমি রাখবে তিস্তা, বল।
রাখবো। রাখবে? ও বাঁচালে, ন্যাচারালি ছেলেটাও বেঁচে গেল। আমার মনে হয় ব্যাপারটা ভালোই হবে, জানো, তোমরা তিনজন থাকবে একসাথে, তোমার একটা কমিউন একটা ফিলিং হবে। যাই হোক, দেখি কি করছে এতক্ষণে। আমার মনে হচ্ছে এদিকটা করে বোট করে ছেড়ে দিয়েছে। ওই দেখো বাদর ছেলের কাণ্ড, ও দেখো এখানেই আসছে। আরে পুপুল বাবা, পড়ে যাবি। পুপুল পুপুল পুপুল। আমি একবার ময়দানে হাঁটতে বেরিয়েছিলাম। তখন খুব ছোট আমি। কে আমাকে নিয়ে গেছিল মনে নেই। আমার পরনে ছিল জুড়ের শাড়ি আর মাথায় রিবন বাঁধা। কি যে ভালো লাগছিল আমার। কত সবুজ চারিদিকে, কত খালি খালি। মাথার উপরে নিয়ন আলোর মতো পরিষ্কার আকাশ ঝকঝক করছিল। আমি দৌড়চ্ছিলাম। দৌড়তে দৌড়তে ফাঁকা একটা জায়গায় গিয়ে পড়েছিলাম। সেখানে কেউ নেই, শুধু ধুধু একটা প্রান্তর। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার খুব ভয় করছিল। ভয়ে প্রায় কেঁদে ফেলেছিলাম আমি। তারপর কে যেন এসে আমাকে কোলে তুলে নেয়। আমি বাড়ি ফিরে আসি। তারপর থেকে আর কখনো আমি ময়দানে যাইনি। কে কার সঙ্গে থাকে সে এক রহস্য। চোখের জল মুছিয়ে হাঁটুর কাছে বসে বলেছিলাম, ভেবো না, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। কিন্তু থাকতে পারিনি। কেন পারিনি? কে যে কার সঙ্গে থাকে সে এক রহস্য। পরবাসে রবে কে